আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা সবাই? যথারীতি রেগুলার স্টুডেন্ট যারা, তারা হাজির হয়ে গেছো দেখতেছি। উর্মি বিনতে জাহেদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতুহু। তারপর শাহ কবির, সামির রঞ্জন দাস, ফাহমিদা আক্তার মিম, মুস্তাফিজুর। মুস্তাফিজুর ইদানিং খুব ফর্মে আছে না? অনেকেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাতুহু। ওরপি, গুড ওয়ার্ক। তুমি অনেককেই মেনশন করে দিচ্ছ। তো যারা যারা তোমাদের বন্ধুরা যারা এই টাইমে ফ্রি থাকার কথা, তাদেরকে একটু মেনশন করে মনে করাই দাও। শাহ কবির জিজ্ঞেস করছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ওমর ফারুক মঞ্জিল, আসসালামু আলাইকুম। সৈয়দা নূরজাহাদ জাবিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাহাত, অনেকে তোমরা সালাম দিচ্ছ, সবাইকে একসাথে উত্তর দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাতুহু। আচ্ছা, বেশি দেরি করব না, কারণ যতটুকু দেখা যায় তোমরা যারা অনলাইন থাকো তারা অলরেডি জয়েন করে ফেলছো। তো আমরা ক্লাসটা শুরু করে দিই, আমরা লেট করব না। ওকে? আচ্ছা, একটু আমি জানতে চাই, গত ক্লাসটা আসলে অনেক সময় তোমরা বলতেছিলা যে ব্লার দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখন একটু আজকে আমাকে বলো যে আমার অডিও ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর বোর্ডের যে লেখাগুলো এগুলো কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আজকে কি ব্লার দেখা যাচ্ছে কিছু? সব ক্লিয়ার কিনা? ভিডিও আটকে যাচ্ছে কিনা বা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এগুলো একটু জানাও, তাহলে আমরা ক্লাস শুরু করে দিতে পারি। ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে। ফাজিলাতুন নেসা অর্থী, সব ক্লিয়ার লিখতে গেছিলাম মনে হয়, সন ক্লিয়ার হয়ে গেছে, সমস্যা নেই। ওকে, এখন ক্লিয়ার, অল ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ। আজকে বাসায় সবাইকে বলে দিয়েছি যে আমার ক্লাস টাইমে কেউ নেট চালাতে পারবে না, সবাই চাইলে নিজের নেট চালাইতে হবে। বাসার যে ওয়াইফাইটা আছে সেটা ক্লাসের টাইমে শুধু আমি ইউজ করব। আমার মনে হচ্ছিল যে মানে ওইটা আসলে সবাই অ্যাট দ্য সেম টাইম আমরা ইউজ করার কারণে ওই যে নেটওয়ার্কের ডিভাইড হয়ে যাচ্ছিলো, যে কারণে গত ক্লাসে হয়তো বা তোমরা একটু ব্লার দেখতে পাইছো। তো আশা করি আজকে ইনশাল্লাহ সমস্যা হবে না। তো আমরা শুরু করে দিই ক্লাস। ওকে, আর দেরি না করি। আচ্ছা, তো বোর্ডটা রেডি করতে করতে আমি একটু তোমাদেরকে বলি যে গত ক্লাসে অ্যাকচুয়ালি আমরা কি করছিলাম। গত ক্লাসে লাস্টের দিকে আমরা গ্রাফ নিয়ে পড়া শুরু করছিলাম। জানি না আসলে গ্রাফটা কতটুকু ভালোভাবে বুঝতে পারছো, কারণ আসলে ক্লিয়ার দেখা যাচ্ছিল না, আমি পরে ভিডিওটা প্লে করে দেখছি। তো গত ক্লাসের গ্রাফটা যদিও বা একটু আনক্লিয়ার থাকে, আজকে ইনশাল্লাহ আমি সামনে আরও যেসব গ্রাফগুলো ডিসকাস করব সেগুলো দেখলে ইনশাল্লাহ আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো অসুবিধা নেই। আচ্ছা, তো গতদিন আমরা ফার্স্ট যে গ্রাফটা ড্র করছিলাম সেটা ছিল সরণ বনাম দশা, তাই না? সরণ বনাম দশা। এবং তোমাদেরকে বলছিলাম দশা এটা আমরা এক্স অ্যাক্সিস বরাবর বসাইছিলাম, এবং সরণ এটা আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর বসাইছিলাম। তারপর আমরা একটা টেবিল ফর্ম করছিলাম, তোমাদের যদি মনে থাকে আমরা একটা টেবিল ফর্ম করছিলাম, যে টেবিল থেকে আমরা এই যে দশা ছিল ডেল্টা, ওমেগা টি, আর হচ্ছে সরণ ছিল এক্স। তো কোন ইকুয়েশন ফলো করে আমরা এই টেবিলটা বানিয়েছিলাম? সেটা ছিল এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এই ইকুয়েশনটা ফলো করে আমরা এই টেবিলটা বানাইছিলাম, এবং আমাদের যে গ্রাফটা আসছিল সেই গ্রাফটা ছিল এরকম। এবং গ্রাফের শেপটা যে আসলে এরকম আসবে সেটা তোমাদের অলরেডি আইডিয়া থাকার কথা। কেন? কারণ এটা একটা সাইন গ্রাফ। সাইন গ্রাফ কীরকম হয় সেটা কিন্তু তোমরা হায়ার ম্যাথের ট্রাইগোনোমেট্রিতে অলরেডি এটা পড়ে আসছো, তাই না? তো আমাদের সাইন গ্রাফটা এরকম হবে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সরণ বনাম সময় গ্রাফ, ঠিক আছে? কি দেখবো আজকে? সরণ বনাম সময়, মানে এক এক সময় আমাদের সরণটা কতটুকু। সরণ বনাম আজকেরটা হবে সময়, এবং যথারীতি এটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর বসাবো এবং সরণকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর বসাবো, ঠিক আছে? তো সেটার জন্য আমরা একটা টেবিল ফর্ম করব, এবং সেই টেবিল থেকে আমরা গ্রাফটা আবার ড্র করার চেষ্টা করব। তবে গ্রাফটা শুরু করার আগে আমি ফিগারেটিভলি তোমাদেরকে জিনিসটা একটু বুঝাইতে চাই, যে মানে কোন সময় আসলে সরণটা কত হওয়ার কথা, এবং ইকুয়েশন থেকে আমরা সেম জিনিসটা পাই কিনা। ওকে,
তো যে এক্সাম্পলটা আমরা শুরু থেকে কনসিডার করে আসতেছি সেই এক্সাম্পলটা হচ্ছে একটা সরল দোলকের এক্সাম্পল, তাই না? একটা সরল দোলক যদি আমি এখানে আঁকি, ওকে, এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থান। এটাকে আমি ধরে যদি একটা ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত নিয়ে যাই এবং এটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে কি হবে, এটা সাম্যাবস্থানে আসবে। দেন তারপর সাম্যাবস্থান থেকে যতটুকু সরণ আমি এখানে দিব ঠিক ইকুয়াল সরণও এদিকে কাভার করে এসে কি হবে, থেমে যাবে এবং আবার উল্টা পথে ব্যাক যাবে। তো কখন আসলে একটা স্পন্দন বা একটা দোলন কমপ্লিট হবে? যদি এখান থেকে ও স্টার্ট করে থাকে তাহলে এখান থেকে যখন এখানে আসবে এবং এখান থেকে আবার ওখানে যাবে তখন একটা দোলন কমপ্লিট হবে, তাই না? তাহলে এই একটা দোলনের জন্য যে সময়টা লাগে সেটাকে আমরা বলি পর্যায়কাল। যে পর্যায়কালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে এক্সপ্রেস করি। পর্যায়কালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে এক্সপ্রেস করি। তো এখন খেয়াল করো কি বললাম, এখান থেকে শুরু করে এখানে আসবে এবং আবার ওখানে যাবে তখন একটা দোলন সম্পন্ন হবে। তাহলে যখন শুধু ও এখান থেকে এখানে আসবে তখন একটা অর্ধ দোলন কমপ্লিট হবে। একটা অর্ধ দোলন, এটা হচ্ছে একটা দোলনের জন্য। আর অর্ধ দোলনের জন্য যে সময়টা লাগবে সেই সময়টাকে আমি কি বলতে পারি? ডেফিনেটলি পর্যায়কালের অর্ধেক, বিকজ দোলনের অর্ধেক। একটা দোলন কমপ্লিট হয় যখন এদিকে এসে আবার ওইদিকে যায়। তো আমি শুধু এদিক থেকে এদিকে আসার পার্টটা নিয়ে যদি চিন্তা করি তাহলে সেটা একটা দোলনের অর্ধেক হয়, বিকজ একটা দোলনের দুইটা পার্ট থাকে, সেটা হচ্ছে এদিকে আসা এবং আরেকটা পার্ট হচ্ছে ওইদিকে যাওয়া। তো দুইটার মধ্যে যে কোনো একটা পার্ট নিয়ে আমি যদি কথা বলি তার মানে আমি কি বলতেছি, আমি অর্ধ দোলন নিয়ে কথা বলতেছি, তাই না? একটা দোলনের অর্ধেক, বাকি অর্ধেক পরে চিন্তা করব, ঠিক আছে? তো এখান থেকে এখানে আসতে ডেফিনেটলি যেহেতু একটা দোলনের অর্ধেক তাইলে সময়ও লাগবে পর্যায়কালের অর্ধেক, যেটাকে আমরা t/2 দিয়ে এক্সপ্রেস করতে পারি। তো তাহলে আমরা বলতে পারি যে t = 0 সময়ে যদি এখানে থাকে তাহলে t = t/2 সময় পরে সে এখানে থাকবে, কারেক্ট? এখন এই অর্ধ দোলনকেও আমি যদি আবার দুইটা ভাগে ভাগ করি, খেয়াল করো এই অর্ধ দোলন মানে এখান থেকে এখানে আসতে এইটারও আবার দুইটা পার্ট আছে। সেটা কি, যে বিস্তারের যে পজিশন সেখান থেকে ও সাম্যাবস্থায় আসে, এটা হচ্ছে অর্ধেক। আবার এই সাম্যাবস্থান থেকে আবার যে আরেক দিকের বিস্তার পজিশনে যায় সেটা হচ্ছে আরেক অর্ধেক। তো এই t/2 কে আমি যদি আবার দুইটা ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগ কত করে পড়বে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তো কি বললাম, t/2, এখান থেকে এখানে আসতে যে সময় লাগে সেটা t/2, সেটাকে আবার অর্ধেক অর্ধেক যদি ভাগ করি তার মানে এই জিনিসটাকে আবার 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, t/4 বলতে পারি না? তাহলে এখান থেকে আমি কি এটা বললে ভুল হবে যে t = t/4 সময় পরে এটা এখানে আসবে? খেয়াল করো কেন এটা t/4 বললাম, সেটা আমরা চাইলে আরেকটা ভাবেও বুঝতে পারি যে টোটাল একটা স্পন্দন বা একটা দোলনকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। কিরকম? 1 2 3 4। দেখো চারটা ভাগে আমরা ভাগ করছি একটা দোলনকে। আমরা জানি একটা দোলন কখন কমপ্লিট হবে, যখন এখান থেকে এখানে আসবে আবার এখান থেকে ওখানে যাবে। তো এই দোলনটাকে, একটা দোলনকে চারটা ভাগে আমরা ভাগ করতে পারি, একটা, দুইটা, তিনটা, চারটা। তো এখানে এই একটা ভাগ, তাইলে যেহেতু একটা দোলনের 1/4, তাইলে এখানে আসতে যে টাইমটাও লাগবে সেটাও হবে পর্যায়কালের 1/4। এই কথাটার সাথে তোমরা এগ্রি করো কিনা আমাকে একটু জানাও, যে এখান থেকে এখানে আসতে t/4 সময় লাগবে, আবার এখান থেকে এখানে আসতে আরও t/4 সময় লাগবে। সো t/4 প্লাস t/4 এটা করলে কিন্তু t/2 পাওয়া যায়, এবং এখান থেকে ওখানে যাইতে আবার t/4 সময় লাগবে, যেটাকে আমরা 3t/4 বলবো, এবং এখান থেকে ওখানে যেতে আবার t/4 সময় লাগবে, যেটাকে আমরা 4t/4 বলবো। তো 4t/4 বললে এখানে 4 আর 4 কাটাকাটি গিয়ে অ্যাকচুয়ালি কি হয়, এটা শুধু t থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু বুঝছো নাকি আমাকে একটু বলো, যে এক একটা পার্টের যে সময়কাল সেটাকে আমরা t/4 এটা ধরতে পারি কিনা। ওকে, উর্মি এগ্রি করে, গুড। যদি কারো ভিন্ন মতামত থাকে যে না এটা তো আসলে এরকম হওয়ার কথা না, তাইলে একটু আমাকে বলো। আচ্ছা, শাহ কবির লেখছে খুব ভালো করে বুঝছি, আলহামদুলিল্লাহ। এভাবে একটু বলবা যে মানে খুব ভালো করে বুঝছো, তাহলে আমি একটু কনফিডেন্স পাই যে হ্যাঁ তাহলে আমি সামনে যাইতে পারি। ওকে, তো তাহলে
যে জিনিসটা মূলত আমি এখানে তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে বিস্তার পজিশন থেকে সাম্যাবস্থানে আসতে t/4 লাগবে, আবার সাম্যাবস্থান থেকে বিস্তারে যাইতে আবার সেম t/4 সময় লাগবে। ঠিক আছে, তো এই জিনিসটা যদি আমরা এখন অ্যাপ্লাই করি, আমরা গত ক্লাসে যে সিচুয়েশনটার জন্য পড়তেছিলাম সেটা ছিল আমাদের সাম্যাবস্থান থেকে গতির শুরু। তোমাদের যদি মনে থাকে আমরা গত ক্লাসে যে গ্রাফটা স্টাডি করছিলাম সেটা ছিল কিসের জন্য? সাম্যাবস্থান থেকে গতির শুরু। তো সাম্যাবস্থান থেকে যদি গতির শুরু হয় তাহলে বিষয়টা কিরকম হবে? এখন কিন্তু আর এইখান থেকে শুরু হবে না, এখন সাম্যাবস্থান থেকে শুরু হবে। তো যে কোয়েশ্চেনটা মনের মধ্যে আসে যে এখান থেকে এটা আপনি দোলা শুরু করবে কিভাবে? এটা আপনি দোলা শুরু করবে না, তুমি এটাকে হালকা করে একটু টোকা মারতে হবে, তারপরে দেখা যাবে এটা একটা সার্টেন ডিস্টেন্স কভার করে দেন আবার এদিকে আসবে, ওই যে সরলচন্দিত স্পন্দনটা তখন শুরু হয়ে যাবে। তো তাহলে শুরুটা কোথা থেকে হয়েছে? শুরুটা হয়েছে আমার এই সাম্যাবস্থান থেকে। তো আমরা প্রথমে দেখি যখন টাইম টি ইকুয়াল টু 0, তো এখান থেকে তো আমরা শুরু করি, তাই না? সেজন্য এখানে টাইম t0, সরণ কতটুকু? সরণও কিন্তু শূন্য। কেন সরণ শূন্য? কারণ হচ্ছে সাম্যাবস্থান থেকে আমরা সরণ মেজার করি, তো বস্তুটা শুরুতে সাম্যাবস্থানেই আছে, তাহলে শুরুতে এটা সরণ কত? 0। কারণ সাম্যাবস্থান থেকে তুমি যদি সরণ মাপো আর বস্তুটা যদি সাম্যাবস্থানই থাকে তার মানে কোনো সরণ নাই আসলে। তো এই কারণে সময়ের শুরুতে এটার কোনো সরণ ছিল না, এক্স ইকুয়াল টু 0 ছিল। এরপরে দেখো টাইম ইকুয়াল টু যখন এখান থেকে এখানে আসবে তখন এটা আসতে কত টাইম লাগবে? টোটাল পর্যায়কাল যতটুকু তার 1/4 লাগবে, t/4। তখন আমার এক্স এর ভ্যালু কত? তখন সরণ কিন্তু অ্যামপ্লিটিউড অথবা বিস্তারের ইকুয়াল, ঠিক না? দেন এরপরে দেখো এখান থেকে যখন আবার এখানে আসবে, এটা হচ্ছে প্রথম সিচুয়েশন, আমি একটু বক্স করে দিই যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। ঠিক আছে, এখান থেকে যখন আবার এখানে আসবে তখন টাইম কত? এখান থেকে এখানে যেতে t/4, আবার এখান থেকে এখানে আসতে t/4, তো t/4 প্লাস t/4 এটা অ্যাকচুয়ালি t/2। তোমাদের যদি কারো ডাউট থাকে যে হ্যাঁ t/4 অ্যাড করলে কি t/2 আসে, আমি দেখাই, কোনো অসুবিধা নেই। 4, তো t প্লাস t এটা হবে 2t, সো 2 দিয়ে 4কে কাটলে এটা 2 হয়। ঠিক আছে, তো এখান থেকে এখানে যেতে t/4 সময় লাগবে, আবার এখান থেকে এখানে আসতে t/4 সময় লাগবে। সো দুইটা t/4 মিলে টোটাল কত সময় লাগতেছে? t/2 সময় লাগতেছে। ঠিক আছে, তো t/2 সময়ে আবার আমরা x এর ভ্যালু কত দেখতে পাই? এখানে সাম্যাবস্থান থেকেই তো আমাদের সরণ মেশার করা হয়, বস্তুটা এখন আবার সাম্যাবস্থানে আছে, তার মানে আবার x এর ভ্যালু 0। তো এটা হচ্ছে আরেকটা সেট অফ ভ্যালুস। এরপরে আবার দেখো বস্তুটা যখন এখান থেকে এখানে আসবে তাহলে দেখো আরেকটা t/4 অ্যাড হবে, তো এটার সাথে আরও একটা t/4 অ্যাড করো, বিকজ এখান থেকে এখানে আসতে আবার t/4 সময় লাগবে। তো তাহলে এখানে তখন কি হবে? নিচে তো ঠিক সেই 4ই থাকবে, উপরে 3টা t অ্যাড হবে, তাইলে 3t/4। তাইলে এখানে আমাদের t সময় যেটা সেটা হচ্ছে 3t/4, এবং এটার জন্য আমরা জানি এটা হচ্ছে এই ম্যাক্সিমাম পজিশন, যে ম্যাক্সিমাম পজিশনে সরণটা হচ্ছে বিস্তারের ইকুয়াল, x ইকুয়াল টু a। ঠিক আছে, এরপর দেখো আমরা যখন এখান থেকে আবার ওখানে যাব তখন আবার t/4 সময় আর একটু লাগবে, তো 4টা t/4 যখন এখানে অ্যাড হবে তখন 4t/4 হবে, এবং 4 আর 4 কাটাকাটি গিয়ে t হবে। তো t মানে কি? পর্যায়কাল, তার মানে আমরা একটা দোলন কমপ্লিট করে ফেলছি। অ্যাকচুয়ালি এটা আমরা বুঝতে পারি এখান থেকে আমাদের যাত্রা শুরু ছিল, এখানে গেলাম, দেন এদিকে এসে আবার যখন এখানে আসবো তখনই আমাদের একটা দোলন কমপ্লিট হয়েছে বলে আমরা বলতে পারবো। ঠিক আছে, তো যখন আমাদের এই পজিশনে আবার আসবো তখন আমাদের টাইমটা কত? টাইমটা হচ্ছে পর্যায়কালের সমান, এবং সেটার জন্য আমাদের x এর ভ্যালু কত? x এর ভ্যালু আবার 0। তো এই যে টাইমগুলো আমি নিছি সেই টাইমগুলো তো আমরা ফিগারেটিভলি বুঝলাম, প্র্যাকটিক্যাল একটা সরল দোলককে কল্পনা করে দুলতেছে এটা কল্পনা করে আমরা এই জিনিসগুলো বের করছি, তাই না? এখন সেটা ইকুয়েশন থেকে কি আসলে বের করা যায় সেটা একটু আমরা দেখি। ঠিক আছে, তো আচ্ছা, আমি ইকুয়েশনে যাওয়ার আগে একটু তোমাদের থেকে জানতে চাই যে এখানে আমি যে ইনফরমেশনগুলো লিস্ট আপ করছি এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? এরকম কি কোনোটা আছে যে তুমি বুঝতেছো না যে মানে এখানে t ইকুয়াল টু কেন 3t/4 হইলো, অথবা কেন 3t/4 এর সময় x ইকুয়াল টু a হবে? এটাতে যদি কারো কোনো সমস্যা থাকে প্লিজ একটু আমাকে বলো।
মুস্তাফিজ ও লিখছে বুঝছি। ওকে গুড। তো আমরা ফিগারেটিভলি বুঝতে পারলাম যে মানে ঘটনাগুলো এরকম হয়। এখন আমরা ইকুয়েশন দিয়ে বুঝবো যে আসলে ম্যাথমেটিক্যালি এই জিনিসটাকে আমরা সাপোর্ট করতে পারি কিনা। ঠিক আছে, এটা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। আসো। ওকে, আরো অনেকেই লিখছো। উর্মি বিনতে জাহেদ, না স্যার বুঝছি। ওকে, সাইদা নূরজাহাদ জাবিন, ভালো করে বুঝছি। ওকে, আলহামদুলিল্লাহ। সো লেট আস কন্টিনিউ। ওকে, তো আমাদের ইকুয়েশন যেটা ছিল আমরা সেই ইকুয়েশনটা আবার লিখে ফেলি। ইকুয়েশনটা ছিল আমাদের x ইকুয়াল টু a sin ওমেগা টি। আচ্ছা, এইখানে আরো একটা জিনিস আমার তোমাদেরকে একটু বলে নেওয়া দরকার, যেটা তোমরা বেসিক থেকে অলরেডি জানার কথা, তারপরও আমি একটু রিভিশন করাতে চাই তোমাদের। সেটা হচ্ছে এই যে কৌণিক কম্পাঙ্ক, যেটা কৌণিক কম্পাঙ্ক, তো এই কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? খেয়াল করো, এটা হচ্ছে যেহেতু কৌণিক কম্পাঙ্ক, তার মানে কি কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়, তাই না? কৌণিক, এটাকে তোমরা বেগও বলো অনেক সময়, একই কথা। ইংলিশে এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি অথবা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, একই কথা। ওকে, যেটাকে আমরা ওমেগা দিয়ে এক্সপ্রেস করি, এটা বাংলায় আমরা বলি কৌণিক সরণ বাই সময়, আর ইংলিশে যেটা বলা হয় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। তো এখন কৌণিক সরণ, এটার একটা এক্সপ্রেশন যদি আমরা ডেভেলপ করতে চাই, তাহলে একটু চিন্তা করো, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটা বস্তু যখন মনে করো একটা পজিশন থেকে জার্নি স্টার্ট করে আবার ঘুরে আসে, একটা যেটা বলা যায় স্পন্দন যদি কমপ্লিট করে, তাইলে আমরা কি বলতে পারি ওর কৌণিক সরণ কতটুকু। খেয়াল করলে দেখবা ও আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে আসে, কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে আসে। যদি আমরা ডিগ্রিতে বলি তাহলে সেটা হবে 360 ডিগ্রি, আর যদি রেডিয়ান এক্সপ্রেস করি তাহলে সেটা হবে 2 পাই রেডিয়ান। তো আমরা এখানে আসলে সবগুলো ক্যালকুলেশন রেডিয়ানেই করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমার কৌণিক সরণটা হবে এখানে 2 পাই, এবং একটা দোলন কমপ্লিট করতে যে সময় লাগে সেই সময়টা হচ্ছে কি পর্যায়কাল। একটা পর্যায়কালে কতটুকু ডিস্টেন্স কভার করে, কতটুকু কৌণিক সরণ হয়, কতটুকু অ্যাঙ্গেল সে কভার করে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 পাই রেডিয়ান। ওকে, তো এই কারণে আমরা বলতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। আবার আরেকটা জিনিস বলা যায় যে আমরা গ্রেড 9-10-এ এই জিনিসটা শিখে আসছিলাম যে 1/t এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ইংলিশে যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। তো ওমেগা ইকুয়াল টু কখনো কখনো আমরা ইউজ করব 2 পাই বাই টি, কখনো কখনো আমরা ইউজ করব 2 পাই এফ। এখন কখন কোনটা ইউজ করব সেটা ডিপেন্ড করবে আমাদের গিভেন ইনফরমেশনের উপরে। আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, যদি দেখি যে আমরা ফ্রিকোয়েন্সি জানি, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি ইউজ করে কৌণিক কম্পাঙ্ক বের করব। আর যদি আমরা দেখি যে পর্যায়কাল অথবা টাইম পিরিয়ড জানি, তাহলে সেটা এই এক্সপ্রেশন ইউজ করে আমরা ওমেগা ইউজ করব। তো এখানে আমরা এই ওমেগার এই এক্সপ্রেশনটা মূলত এখানে বসাবো, ঠিক আছে? কেন এটা এখানে বসানোটা জরুরি সেটা একটু পরে বুঝতে পারবা। ওকে, তো সবাই মনে রাখো যে ওমেগার বদলে চাইলে আমরা 2 পাই বাই টি এটা বসাইতে পারি। ওকে, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি, একদম হাফেজ হয়ে যাও এটাতে। ওকে, এদিকে একটু আবার এটা মুছে ফেলছি, এটা এক্স এ। ওকে, তো তাইলে প্রথমে আমাদের জার্নির শুরু যখন, তখন টি ইজ ইকুয়াল টু 0, তাই না? তো তাইলে এটা এক্স ইজ ইকুয়াল টু 0 আসার কথা, কিন্তু সেটা কি আমরা এখান থেকে পাই? হ্যাঁ, সেটা আমরা এখান থেকে পাবো, তোমাদের কি মনে হয়? দেখি আমরা টেবিলটা ফর্ম করি। তো আজকে আমরা কি সরণ বনাম সময় গ্রাফ ড্র করতেছি। তো আমরা এক্স অ্যাক্সিস বরাবর কোনটাকে বসাবো? সময়কে বসাবো, টাইম টি। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটাকে বসাবো সেটা হচ্ছে সরণ, যেটাকে আমরা এক্স দিয়ে এক্সপ্রেস করতেছি, ঠিক আছে? তো তাইলে প্রথমে আমরা টি এর ভ্যালু নিব কোনটা? 0। তো টি এর ভ্যালু যদি 0 বসাই, তাইলে এখানে খেয়াল করো এক্স ইকুয়াল টু কি আসে। আমি স্যাম্পল ক্যালকুলেশনগুলো এই দিকে করব, ঠিক আছে? এ সাইন ওমেগা ইন্টু টি এর ভ্যালু 0 বসাইলাম, তাইলে কি হয়? এ সাইন 0। সাইন 0 ডিগ্রির ভ্যালু কত দেখে বলো তো? সাইন 0 এর ভ্যালু হচ্ছে 0, তো তাইলে এ ইন্টু 0 ইকুয়াল টু 0।
তার মানে দেখা যাচ্ছে টাইম যখন 0 তখন এক্সও কি 0, যেটা কিনা আমাদের এই কন্ডিশনটার সাথে মিলে। আমরা এটা টিক মার্ক দিই যে এটা আমরা স্যাটিসফাই করছি। ঠিক আছে, এভাবে প্রত্যেকটাতে আমরা টিক মার্ক দেওয়ার চেষ্টা করব, দেখবো আমরা সবগুলো মিলে কিনা ইনশাআল্লাহ। ওকে, তো প্রথমে টি গেল এটা। এরপরে আমরা টি এর ভ্যালু যেটা নিব সেটা হচ্ছে t/4, কারণ আমরা জানি যখন এই যে সাম্যাবস্থান থেকে যে কোনো একটা বিস্তার পজিশনে যাবে তখন সময় কত, সময় যেটা হবে সেটা পর্যায়কালের 1/4, বিকজ এখান থেকে এখানে যাওয়া মানে হচ্ছে একটা দোলনের 1/4, 1/4 কমপ্লিট করা। ঠিক আছে, তো t/4 এর জন্য আমাদের এই ক্যালকুলেশনটা এখন কিরকম হবে, এক্স এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? এ সাইন, এখন খেয়াল করো এটা তো ওমেগা টি, তাই না, ওমেগা টি। তো ওমেগার বদলে আমরা এখন বসাবো 2π/t, যেটা কিনা একটু আগে আমরা ডেভেলপ করছিলাম। ওমেগা ইজ ইকুয়াল টু কি পাইছিলাম, 2π/t ইনটু এই ছোট টি এর ভ্যালু এখন আমরা কত বসাচ্ছি, t/4 বসাচ্ছি। এই t/4 এর জন্য আমরা দেখব এক্স এর ভ্যালুটা কত আসে। তো এখানে খেয়াল করো কি হবে, টি আর টি কাটাকাটি চলে যাবে, দেন 2 দিয়ে 4 কে যদি কারণ কাটো নিচে 2 হবে, তাইলে থাকে কি a sin π/2। আবারও বলতেছি এটা কিন্তু এখন রেডিয়ানে আছে। তোমরা যদি ক্যালকুলেটর থেকে sin π/2 এর ভ্যালু বের করতে চাও, ইউ হ্যাভ টু মেক শিওর ফার্স্ট দ্যাট ইয়োর ক্যালকুলেটর ইজ ইন রেডিয়ান মোড। এবং রেডিয়ান মোডে কিভাবে নিতে হয় সেটা গত ক্লাসে দেখানো হয়েছে। ওই যে শিফট মোড দিয়ে 4 চাপলে তোমাদের ওটা রেডিয়ান মোডে চলে যাবে এবং উপরে দেখবা আর লেখা আসবে। ঠিক আছে, দেন ইউ উইল বি শিওর দ্যাট ইয়োর ক্যালকুলেটর ইজ ইন রেডিয়ান মোড ইনশাআল্লাহ। ওকে, সো sin π/2 এটা যদি ডিগ্রিতে কেউ করতে ইজি ফিল করো তাইলে চিন্তা করতে পারো যে পাই এর ভ্যালু কত, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। সো π/2 মানে 180 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 90 ডিগ্রি। সো 90 sin 90 এর ভ্যালু কত, sin 90 এর ভ্যালু হচ্ছে 1, তাইলে a ইনটু এখানে আসবে 1, অথবা ক্যালকুলেটরে তোমরা sin π/2 যদি চাপো রেডিয়ান মোডে নিয়ে তাহলেও তোমরা এখানে 1 পাবা। তাইলে দেখা যাচ্ছে x এর ভ্যালু আসতেছে কি a। তো x এর ভ্যালু a হবে কখন, যখন t is equal to t/4 তখন x এর ভ্যালু a। এখন আমরা দেখি এটা কি আমাদের ওই কন্ডিশনটার সাথে মিলে কিনা। দেখা যাচ্ছে t is equal to যখন t/4 ছিল তখন x equal to a ছিল, দ্যাট ইজ ট্রু। হ্যাঁ, পর্যায়কালের 1/4 সময়ে কি হবে, বস্তুটা যদি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে এটা একটা একদিকের বিস্তার পজিশনে থাকবে। বিস্তার পজিশন মানে ম্যাক্সিমাম ডিস্টেন্স যে কোনো একদিকে কভার করার পর যে পজিশন সেই পজিশনে থাকবে। ঠিক আছে, ওকে। তো ক্যালকুলেশনটা এতটুকু ক্লিয়ার কিনা তাইলে সেটা একটু আমাকে বলো, আর একটু জানাও যে আজকে ব্লার মনে হচ্ছে কিনা, বিকজ আমার এখানে তো ক্লিয়ারই দেখা যাচ্ছে, জানি না তোমাদের ওখানে কি অবস্থা, সবাই একটু জানাও। আচ্ছা, এখানে আমাকে মমতাজ বেগম তুমি লিখছো প্রবলেম এন ব্র্যাকেটের মধ্যে মিম, এটা আসলে বুঝিনি আমি, এটা কি প্রবলেম একটু এক্সপ্লেইন করো। ঠিক আছে, আচ্ছা মরিয়ম জান্নাত আনসার দিছো এ, হ্যাঁ রাইট, এই যে আমরা এখানে এ পাই। আচ্ছা, উর্মি বিনতে জাহেদ তুমি লিখছো স্যার 2π/2 কেমনে হয়েছে, 2π/2 কোথায়, এখানে π/2 কিভাবে হয়েছে সেই ক্যালকুলেশনটা যদি দেখতে চাও আমি আরেকবার বলি। দেখো ওমেগা ইকুয়াল টু একটু আগে আমরা 2π/t পাইছিলাম, তোমাদেরকে দেখাইছি না, এই যে কৌণিক কম্পাঙ্কের ডেফিনেশন থেকে আমরা যদি আসি তাইলে 2π/t পাওয়া যায়। তো 2π/t যদি বসাও এবং t এর ভ্যালু আমরা কতর জন্য x এর ভ্যালু পাওয়ার চেষ্টা করতেছি, t/4 এর জন্য, তো t এর ভ্যালু t/4 বসাও। এখানে t আর t-টা কাটাকাটি চলে যাবে এবং 2 দিয়ে তুমি যদি 4 কে কাটো তাইলে নিচে একটা 2 থাকে, তাইলে π/2 থাকে না। ঠিক আছে, এবং এটা রেডিয়ানে। আচ্ছা, এখানে ফজিলাতুন্নেসা অর্থী বলছে ব্র্যাকেটের উপরে সি কিসের সাইন, এটা হচ্ছে রেডিয়ানের সাইন। এটা আমরা ট্রাইগোনোমেট্রিতে শিখে আসছিলাম যে অ্যাঙ্গেলটা যদি ডিগ্রিতে থাকে তাইলে উপরে একটা ছোট্ট করে একটা জিরো দিতে হয় না, তাইলে বুঝে এটা 30 ডিগ্রি। আর যখন রেডিয়ানে আমরা অ্যাঙ্গেল লিখি সেটা তো পাইতে থাকে না, π/2 বা পাই, তো সেটার উপরে এভাবে সি দিতে হয়, সি দিলে বোঝা যায় যে অ্যাঙ্গেলটা রেডিয়ানে আছে। এটা দেয়াটা ম্যান্ডেটরি না, যদি তোমার মন চায় দিতে পারো, না দিলেও কেউ তোমাকে কিছু বলবে না, বিকজ π/2 এটা লিখলেই বোঝা যায় যে অ্যাকচুয়ালি এটা রেডিয়ানে আছে। ওকে, আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা যার ছিল 2π/2, এই কোয়েশ্চেনটা যার ছিল উর্মি বিনতে জাহেদ, তুমি আবার কোয়েশ্চেনটা লিখছো,
তো এখন একটু বুঝতে পারছো নাকি বলো, যে মানে π/2 কিভাবে আসছে সেটা আমি এখন, আচ্ছা বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। তো তাহলে দেখা গেল কি আমরা এই কন্ডিশনটাকেও স্যাটিসফাইড করলাম, ঠিক আছে। দেখা যাচ্ছে t/4 পরে x = এই হয়, সেটা এই ইকুয়েশন থেকেও আমরা বলতে পারি। ওকে ফাইন, সো লেট আস প্রসিড। এখন আমরা কি করব, পরবর্তী ক্যালকুলেশনটাতে যদি যাই, আমরা নেক্সট স্টপ কি, বস্তুটা এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে আসবে, তার মানে এই কন্ডিশনটাতে আছি আমরা, তাই না, t/2। তো তাইলে t এর ভ্যালু যদি আমরা t/2 নেই, তাহলে সেটার জন্য আমাদের x এর ভ্যালুটা কত আসে সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। তাহলে x = a sin ওমেগার বদলে আবার আমরা সেই 2π/t বসাবো, ইনটু এই যে ছোট টি এর বদলে আমরা এখন t/2 বসাবো, বিকজ এইটার জন্য x এর ভ্যালু আমরা বের করতে চাচ্ছি। তাইলে t/2 বসানোর পরে দেখি বলেন কত আসে, t আর t কাটাকাটি, 2 আর 2 কাটাকাটি, তাহলে এখানে থাকবে a sin পাই, এই যে এটার উপরে রেডিয়ান যদি মন চাই দিতে পারো। তো তাহলে এখন পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রির ভ্যালু কত, সাইন 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, অথবা তোমরা যদি ক্যালকুলেটরে যে রেডিয়ান মোডে নিয়ে সাইন পাই চাপো, ইউ উইল গেট 0 ইনশাআল্লাহ। তো তাইলে a ইন্টু 0, সো এক্স উইল বি ইকুয়াল টু 0। তাহলে এক্স এর ভ্যালু কত আসে, এখানে 0 আসে। দেখি তো আমরা এই কন্ডিশনটার সাথে মিলে কিনা, যে t/2 এর জন্য এক্স এর ভ্যালু 0 আসার কথা, হ্যাঁ t/2 এর জন্য এক্স এর ভ্যালু আসলেই 0 আসে। ওকে, তাহলে আমরা এই কন্ডিশনটাকেও স্যাটিসফাইড করলাম। ওকে, এরপরে দেখি, আমরা দেখলাম কি বস্তুটা এখানে ছিল তখন এই কন্ডিশন ছিল, এখান থেকে ওখানে যখন গেল তখন এই কন্ডিশন, এখান থেকে আবার এখানে আসছে, এই কন্ডিশন স্যাটিসফাইড, দেন এখান থেকে এবার এখানে আসবে, তো তখন এবার টাইম পিরিয়ড কত হবে, 3t/4। তো টাইম পিরিয়ড না, সরি টাইম, 3t ডিভাইডেড বাই 4, 3t/4। তো 3t/4 যদি আমরা এখন এখানে বসাই, তাহলে বিষয়টা কিরকম হবে, ওমেগা মানে হচ্ছে 2π/t ইন্টু, আর ছোট টি এর ভ্যালু এখন 3t/4। তো তাহলে আমরা এখানে কি করতে পারি দেখি বলো তো, টি আর টি সবার আগে ক্যান্সেল করে দিই, দেন 2 দিয়ে যদি আমি 4কে কাটি তাহলে এটা 2 থাকে, তাইলে উপরে 3 ইন্টু পাই থাকে, ভালো কথা, 3 ইন্টু পাই ডিভাইডেড বাই 2। তো তাইলে 3π/2, এটা অবশ্যই রেডিয়ানে। তো তাইলে ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে তারপরে যদি তোমরা সাইন 3π/2 এটার ভ্যালু বের করার চেষ্টা করো, তোমরা যে ভ্যালুটা পাবা সেটা কি, কেউ বলতে পারবা, তোমরা পাবা -1। তোমাদেরকে দেখি আমি ক্যালকুলেটরের থ্রুতে একটু দেখানোর চেষ্টা করি, আমার ক্যালকুলেটরটা অলরেডি রেডিয়ান মোডে আছে, তাইলে সাইন ইকুয়াল সাইন ব্র্যাকেটে 3π ডিভাইডেড বাই 2। ওকে, এবং এটার ভ্যালু আসতেছে কি -1। আমি জানি না তোমরা কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছ, তো এটার ভ্যালু আসে -1। তো তাইলে আমরা যদি এখানে -1 বসাই, তাইলে এটা আসবে -a। তো তাইলে এখানে 3t/4 এটার জন্য আমাদের আসবে -a। ও আচ্ছা, এখানে এই জিনিসটা আমি বোধহয় তোমাদেরকে মেনশন করতে ভুলে গেছি, যে আমাদের স্মরণ এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটির শুধুমাত্র ম্যাগনিটিউড না, এটার ডিরেকশনটাও ইম্পর্টেন্ট। এখন খেয়াল করো, এখান থেকে আমরা যদি এই ডাইরেকশন থেকে পজিটিভ ধরি, তাহলে কিন্তু এটা হবে x = পজিটিভ a। আমরা ভালো করেই জানি এই দিক যদি পজিটিভ হয় তাইলে তার উল্টা দিক যেটা সেটা কিন্তু হবে নেগেটিভ। তো ওইটা যদি নেগেটিভ হয় তাইলে এইখানে x এর ভ্যালুটা হওয়া উচিত -a, যে জিনিসটা আমি মেনশন করতে ভুলে গেছিলাম, অত্যন্ত দুঃখিত। ওকে, ঠিক আছে, তাইলে x = -a হওয়ার কথা, যেটা আমরা এই ইকুয়েশন থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখান থেকে আবার কোথায় যাবে, আবার এটা এখানে ব্যাক আসবে, তখন একটা দোলন কমপ্লিট হবে, যেটা কিনা তখন টাইমটা একটা পর্যায়কালের ইকুয়াল হবে, তখন আবার x এর ভ্যালু 0 আসা উচিত। তো সেটা আসে কিনা সেটা আমরা এখন দেখব, ঠিক আছে। ক্যাপিটাল টি। তো তাহলে এখন টি এর ভ্যালু আমরা কত বসাবো, টি এর ভ্যালু বসাবো ক্যাপিটাল টি। ওকে,
ওমেগা আবারও 2π/t ইন্টু, এটা এখন ক্যাপিটাল টি। তো এটার জন্য আমাদের যেটা হবে, টি আর টি কাটাকাটি গিয়ে থাকবে 2π, তো সাইন 2π এটার ভ্যালু আসবে 0, তাহলে এক্স এর ভ্যালু আসবে 0। ক্যালকুলেটরে চাইলেই তোমরা করে দেখতে পারো। তাহলে এখানে আমরা পাবো কি, এক্স এর ভ্যালু 0, যেটা কিনা আমাদের এই কন্ডিশনটাকেও স্যাটিসফাইড করে। তো তাহলে এটাও স্যাটিসফাইড, এটাও স্যাটিসফাইড। তাহলে আমরা ফিগারেটিভলি যে জিনিসটা বুঝতে পারছি সেটা আমরা ইকুয়েশনের থ্রুতেও প্রুফ করছি যে আসলেই জিনিসগুলো এরকম হয় এবং এগুলা কারেক্ট। এগুলাকে এখন আমরা কি করব, গ্রাফের মধ্যে প্লট করব, দেখব যে গ্রাফটা কিরকম হয়। যেহেতু এটা একটা সাইনের ইকুয়েশন, গ্রাফটা অবশ্যই সাইন গ্রাফের মতোই হওয়ার কথা। তো তাহলে এতটুকু গ্রাফটা শুরু করার আগে তোমরা প্লিজ আরেকবার একটু আমাকে কনফার্ম করো যে মানে এই যে যে জিনিসটা আমরা এখানে বুঝছি এবং যেটা আমরা এখানে টেবিলের মধ্যে প্রুফ করছি, সেই জিনিসটাতে কারো কোনো ডাউট আছে কিনা যে মানে এখানে এটা আসলে এরকম হওয়ার কথা না, এটা কিভাবে করলেন, এরকম যদি কোনো বিষয় থাকে প্লিজ একটু আমাকে বলো। আচ্ছা ঠিক আছে। তারপরে মমতাজ বেগম, স্যার ওই কমেন্টটা ভুলে চলে গেছে, লিখতে চাইছিলাম, প্রবলেম নাই। আচ্ছা ওকে। আর লাস্টে ব্র্যাকেটে আমার নাম লিখে দিয়েছিলাম যাতে আপনি আমার নামটা বুঝতে পারেন। ওকে। মরিয়ম জান্নাত লেখছো -এ, উর্মি -এ, ভেরি গুড স্যার। এখন আসছি কলেজ থেকে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে। ও তোমাদের এখন রাইট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য একটা প্রেশার যাচ্ছে, বুঝতে পারতেছি। মে আল্লাহ মেক ইট ইজি ফর ইউ, ফর এভরিওয়ান ইনশাআল্লাহ। আচ্ছা, শাকবি লেখছে আলহামদুলিল্লাহ অসাধারণভাবে বুঝতে পারছি স্যার। ওকে, এই জিনিসগুলো আসলে বুঝবা এবং ফিল করবা। ফিজিক্স জিনিসটাই হচ্ছে কি জানো, আমার কাছে যেটা মনে হয় ফিল করা যায়। ঠিক আছে, যখনই আমি তোমাকে একটা জিনিস বলবো, যেমন মনে করো বুয়ন্সি, বাংলা যেটাকে তোমরা প্লবতা বলো, এই জিনিসটা যদি আমি তোমাকে বলি যে মানে পানিতে যখন একটা বলকে ডুবানোর জন্য তুমি চেষ্টা করবা, পানি ভিতর থেকে উল্টা একটা প্রেশার দিবে, এটা কিন্তু বেসিক্যালি তোমাকে মানে ইটস নট সামথিং যে তুমি কখনো দেখো নাই, ইমাজিন করতে হবে এরকম কোনো কিছু। ঠিক আছে, তো তাই এটা অলরেডি তোমরা দেখছো প্র্যাকটিক্যাল লাইফে এক্সপিরিয়েন্স। যারা গ্রামে থাকো তারা পুকুরে গোসল করতে গেলে এটা সবাই জানো যে বল দিয়ে খেলতে গেলে বলটাকে ডুবাইতে চাইলে এটা উল্টা দিকে উঠে আসে, তো এই বলটাকে বলা হয় প্লবতা। আচ্ছা যাই হোক, তো এই জন্যই ফিজিক্সটা আসলে আমার কাছে অনেক মজা লাগে। আচ্ছা যাই হোক, আমার নেট প্রবলেমের কারণে সব ব্লার আবার শুরু হয়ে গেল, কিন্তু আমার এখানে কিন্তু আজকে ক্লিয়ার দেখা যাচ্ছে, আজকে কিন্তু আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না। ওকে, বুঝছি স্যার, সবাই লিখছে, বুঝছি। ওকে আলহামদুলিল্লাহ, যদি কারো কোনো ডাউট না থাকে তাহলে উই ক্যান প্রসিড। তো এরপরে যে জিনিসটা আমরা শিখবো, ও আচ্ছা সরি, গ্রাফই তো ড্র করিনি, আমি আবার আরেক টপিকে চলে যাচ্ছিলাম। ওকে, তো গ্রাফটা ড্র করি। তো গ্রাফে আমরা এক্স অ্যাক্সিস বরাবর যেটা বসাবো সেটা হচ্ছে সময়, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা বসাবো সেটা হচ্ছে সরণ, এক্স এর ভ্যালু। ঠিক আছে, তো আমরা জানি সরণ যে কোনো দিকে ম্যাক্সিমাম কতটুকু হইতে পারে, পজিটিভ দিকে হইতে পারে এ পর্যন্ত, তো ধরে নিই এটা হচ্ছে এ। আবার নেগেটিভ দিকে সেটা হইতে পারে -এ পর্যন্ত, তো নেগেটিভ দিকে হইতে পারে -a। ঠিক আছে, এটা। আর এখানে তো হচ্ছে এটা 0। ঠিক আছে, তো এই পয়েন্টগুলোকে আমরা এখন প্লট করব। তার আগে টি এর ভ্যালু যেগুলা এক্স অ্যাক্সিস বরাবর সেগুলো আমরা বসাই ফেলি। তো প্রথমে 0, সেটা তো এখানেই, t/4 এটাকে আমরা ধরে নিই এখানে t/4, তারপরে t/2 সেটা ইকুয়াল গ্যাপ নিয়ে দিতে হবে t/2, দেন 3t/4 এটা হবে 3t/4, আর এখানে ক্যাপিটাল টি। তো এতটুকু পর্যন্তই কেন নিই সেটা গতকালকে তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে একটা দোলনের জন্য যদি আমরা জিনিসটা বুঝতে পারি তাহলে পরেরগুলা অটোমেটিক্যালি জাস্ট কপি পেস্ট করে দিলে আমরা পরের যতগুলো দোলন মঞ্চে ততগুলো নিয়ে তুমি এই কাজটা করতে পারো। ঠিক আছে, ওকে। তো তাহলে 0,0 প্রথম পয়েন্টটা কোথায়? প্রথম পয়েন্টটা হবে অরিজিনে, যেখানে সময় শূন্যের জন্য আমার সরণ কি শূন্য। ঠিক আছে, এরপরে হচ্ছে t/4 এর জন্য a, t/4 এই পয়েন্টের জন্য আমরা কোথায় উঠে যাব, a এর এখানে উঠে যাব। ঠিক আছে, তারপরে t/2 এর জন্য আবার এখানে নেমে আসব। ঠিক আছে, সাইন গ্রাফ হচ্ছে, বুঝতে পারতেছো? এগুলাকে যদি আমরা কানেক্ট করি তাইলে এরকম হবে। তারপর 3t/4 এর জন্য -a, 3t/4 এটার জন্য -a তে আসতে হবে, যেটা কিনা এখানে কোথাও হবে। তো এভাবে, এবং t এর জন্য 0, তো আবার 0তে ব্যাক আসলে আবার এটা এরকম আসবে।
তো দেখা যাচ্ছে আমরা সেই আবার আরেকটা সাইন গ্রাফই পাইলাম, ঠিক আছে। ওকে, তো এইখান থেকে আমরা এখন যে জিনিসটা শিখব সেটা হচ্ছে মানবৃত্ত। এই জিনিসটার নাম হচ্ছে কি মানবৃত্ত। এটার কাজটা কি, যে জিনিসটা আমরা এখন একটা অবশ্যই একটা বৃত্ত ড্র করব, যে বৃত্তটাকে আমরা বলবো মানবৃত্ত, ইংলিশে এটাকে সার্কেল বলে। তো এটার কাজটা কি, কেন এটা আমরা শিখব, এইটা আমাকে যে কোনো পয়েন্টের জন্য বস্তুর দশা কি সেটা আমাকে বলে দিবে, যে কোনো পয়েন্টের জন্য আমি চাই। এখানে তো মনে করো গত ক্লাসে আমরা যে সরণ বনাম দশা গ্রাফটা ড্র করছিলাম, কয়েকটা পার্টিকুলার পয়েন্টের জন্য ড্র করছিলাম, যে এই পয়েন্টে দশা কত সেটা আমরা এরকম টেবিলের থ্রুতে লিস্ট করে আমরা প্লট করছিলাম। এখন মনে করো যে যে পয়েন্টগুলোর জন্য আমরা দশা জানছিলাম সেটা হচ্ছে এই যে পয়েন্টগুলোর জন্য, তাই না? ঠিক সেম পয়েন্টগুলোর জন্য আমরা দশা জানতে পারছিলাম, কিন্তু আমি যদি আমার মনে করো হঠাৎ করে ইচ্ছে হইলো এই পয়েন্টে দশা কত হবে সেটা আমি জানতে চাই, সেটা আমি ইজিলি ওই মানবৃত্ত থেকে বের করে ফেলতে পারবো। সো মানবৃত্তর ইউজটা হচ্ছে যে কোনো পয়েন্টের জন্য তুমি দশা বের করে ফেলতে পারবা। এবং দশা মানে কি, ওই যে সাইনের পরে যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলছিলাম কি দশা, ঠিক আছে। এবং একই সাথে আমাদের আরেকটা কোয়েশ্চেনেরও আজকে আনসার হবে। গতকালকে যেটা তোমাদেরকে বলছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি ইকুয়েশনটি ছিল x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা ছিল আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন। কিন্তু যখন সাম্যাবস্থান থেকে আমরা গতিটা শুরু করি তখন এই ডেল্টার ভ্যালুটাকে আমি জিরো বলে দিছিলাম। কেন জিরো, সেই জিনিসটা মানবৃত্ত পড়ানোর সময় তোমরা বুঝতে পারবা, এই কথাটা আমি তোমাদেরকে কথা দিছিলাম। তো সেই জিনিসটাই আজকে আমরা এখানে দেখবো যে কেন এটা অ্যাকচুয়ালি জিরো হয়, ঠিক আছে। এবং ডেল্টার যে নাম দিছিলাম সেই নামটা ছিল আদি দশা। আদি দশা, আদি মানে কি শুরু, মানে যে কোনো কিছু শুরুটাকে বলা হয় আদি এবং শেষকে বলা হয় ইতি, তাই না, অথবা শেষ। তো আদি দশা মানে শুরুতে দশাটা কত, ঠিক আছে। শুরুতে দশাটা অ্যাকচুয়ালি কত থাকে সেটা আমরা এখান থেকেও বলে দিতে পারি। গতকালকে তোমরা দেখছিলা যে শুরুতে দশাটা থাকে জিরো, শুরুতে দশাটা কত থাকে, জিরো থাকে। এটা আমরা ওই যে যদি সাম্যাবস্থান থেকে শুরু করি, তো সেটা মানবৃত্ত থেকে কিভাবে পাই সেটা আমরা দেখি। তো মানবৃত্তটা ফার্স্টে আমাদেরকে ড্র করতে হলে এই যে লাইনটা, এই লাইনটাকে একটু পিছনের দিকে এক্সটেন্ড করতে হবে। আমি আসলে বোর্ডের মধ্যে লাইন টানতে গেলে এগুলো খালি বাঁকা হয়ে যায়। যাই হোক, আরেকটু স্ট্রেট করে টানা ট্রাই করি, জানি না কতটুকু স্ট্রেট হয়েছে। তো এখানে আমরা কি করব, যে কোনো একটা পয়েন্ট নিব, ঠিক আছে। তো এই পয়েন্টটা নিয়ে আমরা এখন একটা সার্কেল ড্র করব। আমরা যদি একটা সার্কেল ড্র করতে চাই, একটা বৃত্ত আঁকতে চাই, দুইটা ইনফরমেশন আমার জানা লাগে। একটা হচ্ছে সেন্টারটা কোথায়, সেন্টারটা তো আমি বলে দিলাম যে আমি আমার ইচ্ছা মতো ধরতে পারবো। সেকেন্ড যে ইনফরমেশনটা তোমরা আমাকে জিজ্ঞেস করবা, স্যার রেডিয়াস কত, বাংলায় যেটাকে আমরা ব্যাসার্ধ বলি, যে ব্যাসার্ধ কতটুকু নিয়ে আমি সার্কেলটা আঁকবো। তো ব্যাসার্ধটা হবে এই যে বিস্তারের ইকুয়াল, এ এর ইকুয়াল। তা আমি এখানে এরকম একটা দাগ দিয়ে দিই, উপরে যদি এ যায় তাহলে নিচেও এ পরিমাণ যাবে, যেটা কিনা যদি এখানে দাগ দিই এরকম হবে। তো তাহলে আমার যে বৃত্তটা হবে এ এর ইকুয়াল যেহেতু, তাইলে এখান থেকে এতটুকু পর্যন্ত আসবে। এবং যেহেতু আমার কাছে এখন বোর্ডে আঁকার কম্পাসটা আমি ইউজ করতে পারতেছি না, সো সেজন্য আমি তোমাদেরকে একটু এভাবে আনুমানিক একটা মেজারমেন্ট নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। উপরে গেলে এই পয়েন্টে টাচ করতে হবে, এখান থেকে আসলে আই এম ট্রাইং টু ড্র ইট অ্যাজ অ্যাকুরেটলি অ্যাজ পসিবল। তারপরও অবশ্যই এটা ফুল অ্যাকুরেটলি হবে না, তো তারপরও আশা করি তোমরা বুঝার মতো অ্যাকুরেসি আমি রাখতে পারবো। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আমাদের মানবৃত্ত। তো কিভাবে এইটা আমাকে সব সময় দশা কোণটা বলে দিবে, কিভাবে এটা বলে দিবে দেখি তো। খেয়াল করো আমরা শুরু করছি কোথা থেকে, আমরা শুরু করছি এইখান থেকে, তাই না। তো এই পয়েন্টটা থেকে আমরা কি করব, এই বৃত্তের উপরে একটা বিন্দু, একটা লাইন টেনে একটা বিন্দুকে নোটিস করব, ঠিক আছে। এবং খেয়াল করব সেটা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি আবারও বলতেছি, আমরা খেয়াল করতে হবে কি এক্স অক্ষের সাথে আমরা যে পয়েন্টটাতে এসে থামবো সেই পয়েন্টটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে।
আচ্ছা, পুরোটা যেহেতু লেখার জায়গা হচ্ছে না, আমি জাস্ট এটা কোশ্চেন মার্ক হিসেবে দিয়ে দিই, মানে কোণ কত, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি এখানে আসি এই পয়েন্টটাতে, এখন তোমরাই আমাকে বলো এই পয়েন্টটা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটার উত্তর আমি দিব না, দেখি তোমরাই বলো। এক্স অ্যাক্সিস এটা, এবং এটার উপরেই আমাদের এই পয়েন্টটা, তাহলে এই যে লাইনটা সেটা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আচ্ছা উর্মি, তুমি আমাকে একটা কোয়েশ্চেন করছো, স্যার গ্রাফে কি বিন্দুগুলো আন্দাজে বদি দিব, মানে বুঝি নেই এটা, আন্দাজে বসাই দিব সেটা বলতে চাচ্ছ? আন্দাজে না, ঠিক, এটা গ্রাফ ড্র করার সময় তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এই পয়েন্টগুলো যখন বসাবা একটা সার্টেন গ্যাপ মেনটেন করতে হবে, যে এখান থেকে এখানে যতটুকু গ্যাপ, এখান থেকে এখানে ততটুকু গ্যাপ, এখান থেকে এখানেও ততটুকু গ্যাপ, মানে গ্যাপটা সেম থাকলে হবে, সেই গ্যাপটা তুমি যতটুকুই নাও না কেন, ঠিক আছে। এখানে যদি মনে করো 20 স্কোয়ার বক্স নাও, তোমাদের গ্রাফ পেপারে 20 স্কোয়ার বক্স নাও, তাইলে এখানেও 20 স্কোয়ার বক্স, এখানেও 20 স্কোয়ার বক্স, এভাবে মেনটেন করে যাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ রাহাত, ফার্স্ট বয়, ভেরি গুড, তুমি কারেক্ট আনসার দিছো। সেটা হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা আমাদের জিরো, এখানে অ্যাঙ্গেলটা আমাদের কি জিরো, তাহলে আমরা বলতে পারবো যে এইখানে আমাদের দশাটা কি জিরো, এখানে আমাদের এই পয়েন্টের জন্য আমাদের দশাটা হচ্ছে কত, জিরো। তো এই যে এটা জিরো, সেটার জন্যই কিন্তু আমাদের আদি দশাটা জিরো, বলছিলাম না যে ডেল্টাটা জিরো হবে। দেখা যাচ্ছে যেখান থেকে, যে অ্যাঙ্গেল থেকে তুমি শুরু করো সেটাই তো হচ্ছে আদি দশা, যে দশা থেকে তুমি শুরু করবা সেটাই হচ্ছে আদি দশা, শুরুর দশা। তো শুরুর দশাটা কত পাইলাম আমরা, জিরো, যেই কারণে আমরা এখানে ওমেগা টি প্লাস ডেল্টাটা আর লেখার দরকার হয় না, কারণ এখানে ডেল্টাটা জিরো হয়। তবে সবসময় কি ডেল্টাটা জিরো হবে না স্যার, সব সময় ডেল্টাটা জিরো হবে না, ঠিক আছে। যখন সাম্যাবস্থান থেকে শুরু হবে, প্লিজ বারবার একটু খেয়াল করো, আমার এই কথাগুলা অনেকের মাঝখানে কনফিউশন ক্রিয়েট করতে পারে যদি মনোযোগ দিয়ে তোমরা না শোনো, যে সাম্যাবস্থান থেকে যদি গতির শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমার এই ডেল্টাটার ভ্যালু জিরো থাকে, বিকজ সাম্যাবস্থান থেকে যখন শুরু করি তখন এক্স এর ভ্যালু জিরো থাকে। তো আমরা এই পয়েন্টের থেকে শুরু করি, এই পয়েন্টের থেকে শুরু করার কারণে দেখা যায় যে মানবৃত্ত থেকে আমরা যে দশা কোণটা পাই সেটা 0 ডিগ্রি হয়। আচ্ছা, এরপরে আসো, এবার গতকালকে যে টেবিলটা আমি তোমাদেরকে এভাবে ফর্ম করে দিছিলাম, সেটা যেহেতু আমার এখন এখানে নাই, তোমরা একটু তোমাদের খাতায় যদি থাকে একটু সামনে নিয়ে বসো, এই টেবিলটা দেখলেই তোমরা মিলাইতে পারবা, এখন দেখবা সবকিছু সুন্দর মতো মিলে যাবে। তো এরপরে আসো, আমরা যদি এইখানের দশাটা জানতে চাই, এখানের দশাটা জানতে চাই, তাইলে আমরা কি করব, এইখান থেকে একটা লাইন আমরা এভাবে টানবো এবং এই পয়েন্টটা পাবো। এখন এই পয়েন্টটা দেখে খেয়াল করো তো, এই যে এই পয়েন্টটা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, আপনারাই বলবেন, বিকজ আপনারা চ্যাম্পিয়ন। উর্মি বিনতে জাহেদ, মরিয়ম জান্নাত সবাই কারেক্ট আনসার দিছে, জিরো। কিন্তু এইবার কি হবে দেখি বলো তো, এইবার এখানে দশাটা কত হবে। তোমাদের জন্য আমি একটা কাজ করি, ওই গতকালকে যে টেবিলটা আমরা ফর্ম করছিলাম সেই টেবিলটা আমি একটু এখানে আরেকবার লিখে দিই, এটা এই পার্ট আমাদের এখন আর লাগবে না। তো আমরা গতকালকে টেবিলটা একটু ড্র করে বোঝার চেষ্টা করি যে আসলে যে দশাটা আমরা এখানে পাচ্ছি সেটা কি গতকালকে টেবিলটার সাথে সেম সেম হয় কিনা। আমাদের গতকালকে টেবিলটাতে এক্স অ্যাক্সিস বরাবর ছিল ওমেগা টি, এক্স অ্যাক্সিস বরাবর ছিল ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল এক্স। তো তাহলে যখন ওমেগা টি এটা যখন জিরো ছিল, এক্স এর ভ্যালু আমরা জিরো পাইছিলাম, এবং ওমেগা টি এটা যখন পাই বাই 2 ছিল তখন আমরা পাইছিলাম খুব সম্ভবত এ, তাই না, আমার আসলে মুখস্থ থাকে না, হ্যাঁ এ, ওকে। তারপরে যখন এটা পাই ছিল 2π/2 অ্যাকচুয়ালি, সো 2π/2টা পাই, তো তখন আবার এটা জিরো হয়ে যায়, যখন আবার 3π/2 হয় তখন এটা আবার আমাদের মাইনাস এ হয়, এবং যখন এটা 2π হয় তখন এটা আবার জিরো হয়। তো সেম জিনিসটা, এই জিনিসটা আমরা গতকালকে শিখছিলাম, তো সেটা আজকে মানবৃত্ত থেকে আমরা সবসময় পাই কিনা সেটা আমরা এখন দেখব, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড, অনেকেই কারেক্ট আনসার দিছো। রাহাত আবারও ফার্স্ট হয়ে গেছে। ফজিলাতুন্নেসা, তুমি মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছো, তো তোমাকে ফার্স্ট গার্ল বলা যায়, ফার্স্ট গার্ল আর ফার্স্ট বয় রাহাত আর অর্থি, ওকে। 90 ডিগ্রি, ভেরি গুড।
উর্মি তুমি লিখছো এখানে 0 ডিগ্রি। তো আসো তোমার যদি একটু কনফিউশন থাকে আমরা এটা ক্লিয়ার করার চেষ্টা করি। আমি সবসময় বলছি কি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই পয়েন্টের জন্য আমি যদি এখানে একটা পয়েন্ট বের করি সেটা হচ্ছে এটা। তো এটা দেখা যায় এক্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলারলি থাকে। পারপেন্ডিকুলারলি মানে লম্বভাবে। তো লম্বভাবে যদি থাকে এই লাইনটা তাইলে আমরা বলতে পারি যে মাঝখানের অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। ঠিক আছে, আশা করি এখন এই জিনিসটা ক্লিয়ার। ওকে, তো এটা তো গেল এই পয়েন্টের জন্য। দেন আমরা ফার্দার যখন যাব, খেয়াল করো এই পয়েন্টে থেকে আবার যখন আমরা এইখানে আসব, এইখানে যখন আসব তখন খেয়াল করো আমাদের এই পয়েন্টটার জন্য আবার আমরা যখন লাইন ড্র করব, খেয়াল করো আমরা কিন্তু এই বরাবর এখন যখন আসব এখন আর এখানে থামবো না, আমরা সোজা এখানে চলে আসব। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে কেন স্যার আপনি এই পয়েন্টের জন্য এখানে আসলেন, তো এই পয়েন্টের জন্য কেন আবার ওখানে চলে গেলেন? কারণ এখান থেকে আসলে বিষয়টা একটু বোঝা যায় যে তুমি অলরেডি যখন এই পয়েন্টটা ক্রস করে এখানে আসবা তুমি 90 ডিগ্রিকে ক্রস করে চলে গেছো না। 90 ডিগ্রি ক্রস করে তুমি আরও পরের কোনো অ্যাঙ্গেলে গেছো। বোঝার চেষ্টা করো, 90 ডিগ্রির পরের কোনো অ্যাঙ্গেল। তো তাইলে তুমি যদি এইখান থেকে এখানে এসে থেমে যাও তাইলে তুমি 90 ডিগ্রির পরে যাও নাই, তুমি 90 ডিগ্রি থেকে আবার আগের জায়গায় ব্যাক এসে গেছো জিরোতে। তুমি 90 থেকে সামনে গিয়ে কখনো জিরো পাবা? 90 ডিগ্রির পরে তুমি যদি 91, 92, 93 আগাইতে থাকো তাইলে কখনো কি তুমি জিরো পাবা? নো, তুমি জিরো পাবা না। তুমি যেটা পাবা সেটা হচ্ছে এবার 180 ডিগ্রি। কি বলছে বুঝতে পারছো? এই যে দেখো আমরা এখানেও বুঝতে পারি যে 180 ডিগ্রি এটা ঘুরে গেছে। ঠিক আছে, এখন 180 ডিগ্রি মানে কি? সেটা হচ্ছে পাই। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, ঠিক না? তো সেটাই আমরা এখানে দেখতে পাই। খেয়াল করো এই যে এখানে যখন আবার এক্স এর ভ্যালু 0 হয়ে যায় তখন আমাদের এটা কত হয়? পাই। এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলটা কত? পাই, যেটা কিনা 180 ডিগ্রি। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে ডিগ্রিতে লিখে দিই। এটা 0 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আর এটা 360 ডিগ্রি। তো প্রত্যেকটার জন্য দেখবো ইনশাআল্লাহ আমরা মিলাইতে পারবো। তো এই পয়েন্টের পরে যখন আমরা এই পয়েন্টে আসবো, দেখো তো এখান থেকে যদি আমরা এখন টানি তাইলে আমরা আসবো কোন পয়েন্টে? এই পয়েন্টে। তো তাইলে 180 ডিগ্রি ক্রস করে আরও 90 ডিগ্রি আমি চলে গেছি, তাই না? এই যে এক্স অ্যাক্সিসের সাথে 180 ডিগ্রি পার করে আরও 90 ডিগ্রি গেছি। তো 180 প্লাস 90, 180 প্লাস 90 কত হয়? সেটা 270 ডিগ্রি। তো 270 ডিগ্রির জন্য আমাদের এক্সের ভ্যালু কত হওয়ার কথা? মাইনাসে। এবং দেখা যাচ্ছে আমাদের এক্সের ভ্যালু এখানে মাইনাসে, ঠিক কিনা? আমাদের এই যে মাইনাস এ এই পজিশনের জন্য আমরা যদি এখানে দশা কোণটা জানতে চাই তাইলে ইজিলি আমরা এখান থেকে বলে দিতে পারি 270 ডিগ্রি। ওই যে ওখানে যেটা লিখছি সেটাও সাপোর্ট করে যে মাইনাস এ এর জন্য আমার অ্যাঙ্গেলটা কত হওয়ার কথা? 270 ডিগ্রি হওয়ার কথা। এবং এরপর আরও 90 ডিগ্রি কমপ্লিট করে আমি যদি এখানে আসি তাইলে আমি আবার জিরোতে ব্যাক আসলাম, তখন আমার দশা কত? 2 পাই, মানে 360 ডিগ্রি। আমি ফুল 360 ডিগ্রি এটা ঘুরে চলে আসছি। ঠিক আছে, তো তোমাদেরকে যে কথাটা আমি দিছিলাম যে এইখান থেকে শুধুমাত্র এই যে কয়েকটা সিলেক্টেড পয়েন্টের জন্যই আমরা দশা বের করতে পারবো, ইটস নট লাইক দ্যাট। আমরা যে কোনো পয়েন্টের জন্য দশাটা বের করতে পারবো। যেমন আমি তোমাদেরকে বললাম যে এই পয়েন্টের জন্য আমি দশা জানতে চাই, এই পয়েন্টের জন্য, তাহলে সিম্পলি তোমাকে কি করতে হবে জানো? তুমি এখান থেকে একটা লাইন টানতে হবে যেটা কিনা এখানে এসে একটা পয়েন্ট তোমাকে দিবে। তুমি এই পয়েন্টটা খুঁজে বের করবা। এই পয়েন্টটা এখন এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এইখানে যে কোণটা তুমি পাবা, মনে করো এটা মেশার করে তুমি পাইলা 60 ডিগ্রি, তাইলে তুমি বলতে পারবা এইখানে দশা কোণ কত? 60 ডিগ্রি। তার মানে এই পজিশনের জন্য এই যে ওমেগা টি, এই ওমেগা টি এর ভ্যালুটা এই পয়েন্টের জন্য তুমি বলতে পারবা ওমেগা টি এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। যদি তুমি পাই মানে রেডিয়ানে বলতে চাও তাহলে 60 ডিগ্রিকে তুমি রেডিয়ানে কনভার্ট করলে পাওয়া হচ্ছে π/3। যারা অলরেডি এই জিনিসটা কনভার্ট করতে পারো তারা এটা জানার কথা। এটা গ্রেড 9, 10 উচ্চতর গণিতে আমরা শিখে আসছি, তাই না? ট্রাইগোনোমেট্রি চ্যাপ্টার। ওকে, তো তাইলে এখন দেখো যে কোনো পয়েন্টের জন্য আমরা বের করতে পারতেছি, তবে এখানে একটু সাবধান থাকতে হবে। কিরকম সাবধান থাকতে হবে? মনে করো এই যে এই পয়েন্টটা ডেফিনেটলি এটা 90 ডিগ্রির আগের পয়েন্ট, এই কারণে আমরা 90 ডিগ্রির আগের এই পার্টটাতে আমরা এখানে এসে থেমে গেছি। কিন্তু যদি তোমাকে আমি এইখানের কোনো একটা পয়েন্টের জন্য দশা বের করতে বলি তাইলে তুমি কি করবা? তুমি এখন এদিকে যখন আসতে থাকবা
তুমি কি এখানে এসে থেমে যাবা? না, তুমি এখানে এসে থামবা না, তুমি আরও এইদিকে ক্রস করে এইখানে চলে আসবা। এই জিনিসটা বুঝতে হবে। কেন তুমি ওইটা ক্রস করে আসবা? বিকজ তুমি 90 ডিগ্রি ক্রস করে চলে গেছো। তো তাইলে 90 ডিগ্রি ক্রস করে তুমি যদি যাও, তুমি কিন্তু এদিকে যাবে না, 90 ডিগ্রি ক্রস করে গেলে তুমি এইদিকে আসবা। তো এই জন্য এই পয়েন্টটা ক্রস করে ওই দিকের কোনো পয়েন্টের জন্য যদি আমরা দশাকোণ বের করতে চাই, তাহলে এই দিকে লাইনটা টানতে 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 এইখান পর্যন্ত চলে আসতে হবে। তাইলে এখানে দশাকোণটা কিভাবে বের করব? খেয়াল করো, এটার সাথে যদি আমি এই যে এই সেন্টারটাকে কানেক্ট করি, তাহলে এটা এক্স অ্যাক্সিসের সাথে যতটুকু কোণ এখন উৎপন্ন করবে, দেখো আমি ভালো মতো এখানে মার্ক করার চেষ্টা করতেছি, একটু হিজিবিজি হয়ে গেছে, বাট আশা করি তারপরে তোমাদের বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এই পয়েন্টের আমরা দশাকোণ বের করতে চাই, তাইলে সেটা এক্স অক্ষের সাথে, এটা হচ্ছে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? দেখা গেল কি এটা তুমি পাইলা যে 220 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কতটুকু হইলো? সরি, 220তে হবে না, এটা মনে করো 150 ডিগ্রি হইলো, কারণ এটা 90 থেকে বড়, 180 থেকে ছোট একটা হবে। সো আমরা ফর এক্সাম্পল ধরে নিলাম 150 ডিগ্রি, প্রোটেক্টর দিয়ে আমরা মেশার করে দেখলাম এটা 150 ডিগ্রি। তাহলে তুমি বলতে পারবা এই পয়েন্টের জন্য তোমার যে দশাকোণ ওমেগা টি, এটার ভ্যালু হচ্ছে 150 ডিগ্রি। এখন আমাকে বলো যে আর কারো কোনো ডাউট আছে কিনা? ও উর্মি, তুমি লিখছো ওটা ভুলে 0 লিখে ফেলছো, এটা 90 ডিগ্রি হবে। ভেরি গুড, ওকে, গ্রেট। আজকে এখনো কি ব্লার বোঝা যাচ্ছে কিছু, নাকি ঠিক আছে সব কিছু? সবাই একটু জানাই দিও একটু পরে পরে, ওকে? অ্যান্ড বলো যে মানে এই অ্যাঙ্গেল সবগুলো ক্লিয়ার কিনা। আমি আর একটু যাব, বিকজ আমরা নিচের দিকের এই অ্যাঙ্গেলগুলোর জন্য কোথায় আসতে হবে সেটা এখনো বলি নাই, তো সেই জিনিসটা বলে আমি ইনশাল্লাহ শেষ করবো। বাট এতটুকু পর্যন্ত তোমাদের যদি ক্লিয়ার থাকে প্লিজ একটু আমাকে বলো। ক্লিয়ার দেখা যাচ্ছে? হুম হুম আচ্ছা, শাহ কবির, তুমি লিখছো স্যার এই গ্রাফগুলো আগেও অনেকবার পড়েছি, কিন্তু কোনো না কোনো একটা জায়গায় জড়তা কাজ করতো, কিন্তু আজকে সব জড়তা কেটে গেল। এত সুন্দর করে বোঝানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আলহামদুলিল্লাহ, তোমার কথাটা আমার জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। তো পড়তে গেলে, পরে যখন পড়তে যাবা তখনও যদি কোনো প্রশ্ন আসে মাইন্ডের মধ্যে যে এটা এরকম কেন ছিল, তাহলে আমাকে জাস্ট একটা ইনবক্সে মেসেজ পাঠাইলেই হবে। আমি ইনশাআল্লাহ সেটা পরের ক্লাসে আরেকটু ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, মরিয়ম জান্নাত লিখছে ক্লিয়ার, অর্পিনন্দী, তারপর রাহাত, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, তো এই গ্রাফগুলো আসলে বোঝাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ মাঝে মাঝে তোমাদেরকে স্টেমের মধ্যে দেখবা যে এই ধরনের গ্রাফগুলাই দিয়ে দিয়ে তোমাদেরকে পরে কোশ্চেন দিয়ে দিবে এবিসিডি। তো এখান থেকে তোমাদেরকে কোশ্চেনগুলো ডিরাইভ, মানে ইনফরমেশনগুলো ডিরাইভ করতে পারতে হবে, মানে ইনফরমেশনগুলো নিতে পারতে হবে। ঠিক আছে, ওরা হয়তো বা তুমি ভাববা যে ইনফরমেশনটা তো কোশ্চেনে দেওয়া নাই, কিন্তু অ্যাকচুয়ালি দেয়া আছে, তুমি জাস্ট নিতে পারতেছো না। তো আমি সেরকম কিছু জিনিস তোমাদেরকে সাথে ডিসকাস করার চেষ্টা করব। আচ্ছা, তো বাকিটা আমি একটু বলে দিই যে মানে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত বুঝে গেলাম যে এর পরেও যদি আমরা সামনে আগাই, তাহলে মনে করো এখানে একটা পয়েন্টের জন্য আমরা চাই দশাকোণ জানতে, তাইলে এখানে আমরা কতটুকু আসব? এই বরাবর আস্তে আস্তে আমরা কি এই পয়েন্টে থেমে যাব, নাকি এতটুকু আসব? এটাকে আমি পয়েন্ট নাম্বার 1 বললাম, এটাকে আমি পয়েন্ট নাম্বার 2 বললাম। দেখি তোমরা যদি আসলে বুঝে থাকো তাহলে তোমরা এটার কারেক্ট আনসার দিতে পারবা যে এই পয়েন্টের দশা বের করার জন্য আমি একটা স্ট্রেট লাইন টানলে সেটা কি এখানে এসে থামবে, নাকি এখানে এসে থামতে হবে? 1 কারেক্ট আনসার নাকি 2 কারেক্ট আনসার, সেটা একটু আমাকে বলো। ওয়েটিং ফর ইয়োর আনসার্স। ওই রাহাত তো আজকে সাকিব আল হাসান হয়ে গেছে নাম্বার 1। ভেরি গুড। বাকি আর সবার কি অবস্থা? সবাই লিখো, যারা যারা এটা শুনতেছো, কেউ একজন কারেক্ট আনসার দিয়ে দিলেই
তোমরা যে আনসার দিতে পারবে না এরকম না, তোমরাও আনসার দাও। এক্সেলেন্ট, শাহ কবিরও লেখছে 1, ভেরি গুড। আর মেয়েদের মধ্যে থেকে কেউ নাই? অনেকেরই মনে হয় খিদা লেগে গেছে, ভাত খাইতে গেছে নাকি? দুপুরের টাইমে ক্লাস নিলে আসলে এটা হওয়াটা স্বাভাবিক, আমার নিজেরও খিদা লেগে গেছে। যাই হোক, অসুবিধা নাই, তোমরা বুঝতেছো, এটাই আমার ইন্সপিরেশন। মারিয়াম জান্নাত লেখছে 1, উর্মি লেখছে 1, ভেরি গুড। কারেক্ট আনসার হচ্ছে 1। আমি ভাবছিলাম যে অনেকে হয়তো বা বলবা যে মানে এটা 2 হইতে পারে, কিন্তু এটা 2 না, এটা 1টা হচ্ছে কারেক্ট আনসার। কেন? কারণ হচ্ছে এই যে দেখো, এটা 0, এটা 90, এটা 180, এটা 270। 180 আর 270-র মাঝখানে যদি আমাদের হয়, তাইলে এখান থেকে আমরা ঘোরা শুরু করি 90 ডিগ্রি, 180, 180-র পরে এখানে 270। তো 180 আর 270 এটার মাঝামাঝি বরাবর যদি কোনো পয়েন্ট হয়, তাহলে সেটা এইখানে থাকবে, ওইখানে না। এইখানে যদি আসতে হয়, তাহলে সেটা 270 থেকে বড়, আবার 360 থেকে ছোট হইতে হবে। যেই ঘটনাটা ঘটবে অ্যাকচুয়ালি এইখানের কোনো পয়েন্টের জন্য। 270 ক্রস করে চলে যাব 360-র আগে যদি কোনো পয়েন্টে থামি, তাহলে সেটা যদি করতে হয় তখন সেটার জন্য এই দিকে থামতে হবে, ওইটার জন্য এই দিকে আসতে হবে না। বিকজ অলরেডি আমরা 270-র এই যে পয়েন্টটা আমরা ক্রস করে ফেলছি। তো এই পয়েন্টটাতে এসে থামলেই আমরা বুঝতে পারবো যে এখানে এটা যখন কানেক্ট করব, তখন এক্স অ্যাক্সিসের সাথে এটা টোটাল ঘুরে এসে এখান পর্যন্ত কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সেটাই হবে আমাদের দশা, সেটাই হবে এইখানের জন্য আমাদের ওমেগা টি এর ভ্যালু। ওকে, এক্সিলেন্ট, সবাই কারেক্ট আনসার দিছো। অর্পি, শাহিন, সবাই কারেক্ট আনসার দিছো, ভেরি গুড। ওকে, তো তাহলে আমরা মানবৃত্তটা বুঝতে পারলাম, এবং মানবৃত্ত থেকে কিভাবে আমরা যে কোনো পজিশনের জন্য সরণটা বের করব সেটা আমরা বুঝে গেছি। সরণ না, সরি, দশা কোনটা কত হবে এবং সেটা কিভাবে বের করব এটা বুঝে গেছি, আলহামদুলিল্লাহ। তো তাহলে এবার আমরা পরের টপিকে যাই। কাইন্ড অফ সেম জিনিসগুলাই আমরা এখন আবার স্টাডি করব, তবে একটু কন্ডিশন চেঞ্জ করে দিয়ে। কি কন্ডিশন চেঞ্জ করব? আমরা সাম্যাবস্থান থেকে গতির শুরু করব না, আমরা এখন বিস্তার যে পজিশন সেখান থেকে গতির শুরু করে দেখব যে আসলে ঘটনাটা কিরকম হয়। ঠিক আছে? তো তাইলে সাম্যাবস্থান থেকে গতির শুরু না, আমরা এখন এটা কি করব? বিস্তার থেকে গতির শুরু। বিস্তার অবস্থানটা লেখার খুব একটা জায়গা নেই, তো আমি একটু বাঁকা করে লিখে দিচ্ছি। বিস্তার অবস্থান থেকে যদি গতির শুরু হয়। আচ্ছা, তো তাইলে আসো, আমাদের এখানে এই যে টি আর ওমেগা টি, এগুলার ভ্যালুগুলা আমরা এখন দেখবো যে মানে কিভাবে আসলে চেঞ্জ হয়। ঠিক আছে, আমি এক্স এর ভ্যালুগুলো মুছে ফেলি। এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ সেটা আমরা অলরেডি বুঝে গেছি, মানবৃত্ত এটাও বুঝে গেছি, সো এটা মুছে ফেলি। আর এটা আপাতত একটু থাক, যেটা যেটা লাগবে সেগুলো আমি একটু রেখে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তো আবার আমরা কি করব? শুরুতে ফিগারেটিভলি বোঝার চেষ্টা করব যে কোন পজিশনের জন্য আসলে ঘটনাটা কিরকম হয়। ঠিক আছে, তো সেটা একটু দেখো। আমরা আবার সেই সরল দোলক দিয়ে বোঝার চেষ্টা করব। এখানে নিচে লিখতে গেলে জায়গা হবে না। আচ্ছা, অসুবিধা নেই, এই জিনিসটা না হয় পরে আরেকবার আমি লিখব, এখনের জন্য ওকে। তো এখন আমরা শুরু করব কোথা থেকে? বিস্তার অবস্থান থেকে শুরু করব। বিস্তার অবস্থান থেকে শুরু করা মানে যখন টাইম আমাদের জিরো, টাইম যখন জিরো সেটাই হচ্ছে আমাদের শুরু। তো তাইলে আমরা এখান থেকে যদি শুরু করি, এখানে টাইম জিরো এবং সেই সময়ে আমার এক্স এর ভ্যালু কত?
এক্স এর ভ্যালু কিন্তু এখনো 0 না, এক্স এর ভ্যালু হচ্ছে a। তাহলে টাইম যখন 0 তখন এক্স এর ভ্যালু কত? a, বিকজ সাম্যাবস্থান থেকে আমরা a ডিস্টেন্স দূরে আছি। এটা কি? অ্যামপ্লিটিউড, বাংলায় যেটাকে বিস্তার বলে। তো সর্বোচ্চ দূরত্ব যেটা সেটাই বিস্তার। তো তাইলে এখানে সরণটা বিস্তারের ইকুয়াল, ঠিক আছে? তো এরপর এখান থেকে যখন আমার যাত্রা শুরু হবে, আমি যখন এইখানে আসব, আমি ভালো করেই জানি যে কতটুকু টাইম লাগবে, সেটা টাইম পিরিয়ডের 1/4 সময় লাগবে। আশা করি এটা আর আমাকে এক্সপ্লেইন করতে হবে না। তো সেই সময় আমার এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হবে 0। সে সময় আমার এক্স এর ভ্যালু হবে 0। এরপরে আমি যখন আবার এটাকে ক্রস করে এদিকে আসব, টি ইকুয়াল টু ক্যাপিটাল T/2। কেন? কারণ আমি অর্ধ দোলন কমপ্লিট করে ফেলছি, তাহলে পর্যায়কালের অর্ধেক সময় লাগবে, তাই না? দেখো তো, এখান থেকে যখন এখানে আসব আমি অর্ধেক দোলন কমপ্লিট করছি, তো অর্ধেক দোলনের জন্য পর্যায়কালের অর্ধেক সময় লাগবে। এবং সেখানে এক্স এর ভ্যালু কত? সেখানে এদিকটা যদি পজিটিভ ধরি আমরা, তাইলে এদিকটা ধরতে হবে নেগেটিভ, তো সেটা হবে -a। দেন এখান থেকে আবার যখন আমরা এখানে আসব, তখন আমাদের যে টাইমটা হবে সেই টাইমটা হবে 3t/4। খেয়াল করো, এখান থেকে আসতে একটা t/4, দুইটা t/4, আবার এখান থেকে এখানে আসতে 3টা t/4, এবং সেই সময় আমাদের সরণটা কত? 0। সাম্যাবস্থানে যখনই আসবো তখনই আমাদের সরণ 0। আবার যখন আমি এখান থেকে t = যখন 4t/4, 4t/4 মানে একটা t/4, দুইটা t/4, তিনটা t/4, চারটা t/4। তো চারটা t/4 এর 4 আর 4 কেটে দিলে বেসিক্যালি টাইমটা কি হয়ে যায়? টাইম পিরিয়ডের ইকুয়াল হয়ে যায়। এবং সেই সময় আবার আমার এক্স এর ভ্যালু কত আসার কথা? আবার আমার এক্স এর ভ্যালু a আসার কথা। তো এই কন্ডিশনগুলা আমরা ফিগার থেকে বুঝতে পারি, বাট ইকুয়েশন দিয়ে প্রুফ করা যায় কিনা সেই জিনিসটাই আমরা এখন দেখব, ঠিক আছে? একটু আগে যেরকম আমরা দেখছি ঠিক সেরকম ভাবে দেখব। আচ্ছা, এখন আর আমরা আগের মতো যেহেতু সাম্যাবস্থান থেকে শুরু করতেছি না, এই ক্ষেত্রে আমরা ডেল্টাটাকে ইগনোর করতে পারবো না। আমাদের এই ক্ষেত্রে সাইন ও শুধু ওমেগা টি হবে না, এটা হবে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, সাইন কি হবে? ওমেগা টি প্লাস ডেল্টা। এখন তোমাদের মধ্যে অনেকেই বিদ্রোহ করতে পারে, স্যার কি শুরু করছেন যে মন চায় একবার ডেল্টার ভ্যালু 0 বসাই দিলেন, আরেকবার বললেন যে না এখানে ডেল্টা লাগবে, কি প্রুফ যে এখানে ডেল্টা লাগবে? আমরা এর আগে কিন্তু অলরেডি প্রুফ করছি যে সাম্যাবস্থান থেকে শুরু করলে ডেল্টার ভ্যালুটা 0 থাকে, সেটা আমরা অলরেডি দেখছি। সো ওইটা মানতে আমাদের অসুবিধা নেই। কিন্তু এখন আমি বলতেছি যখন বিস্তার থেকে শুরু করব তখন আমাদের ডেল্টার ভ্যালুটা 0 হবে না, ডেল্টার একটা সামথিং ভ্যালু থাকবে। তো সেই ভ্যালুটা কত, বা কিভাবে আমি এটা তোমাদেরকে প্রুফ করে দেখাইতে পারি যে ডেল্টার আসলে একটা ভ্যালু থাকবে, ডেল্টা এখন আর 0 হবে না, বা আদি দশাটা 0 হবে না। মানে হচ্ছে আমরা এখন 0 ডিগ্রি থেকে শুরু করব না। এটা কিভাবে প্রুফ করতে পারি সেই জিনিসটা এখন আমরা একটু দেখি। খেয়াল করো, আমরা যে ইকুয়েশনটা এখানে লিখছি সেটা হচ্ছে x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এই ইকুয়েশনটা আমরা এখন এখানে যে কোনো একটা পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। যে কোনো একটা পজিশন তোমরা চুজ করতে পারো, চাইলে আমিও চুজ করতে পারি। যে কোনো পজিশনের জন্য অ্যাপ্লাই করো, ইট উইল অলওয়েজ বি ট্রু। তো আমরা মনে করো শুরুর যে পজিশন আমরা এখান থেকে শুরু করতেছি, তাই না? তো এখান থেকে শুরু করলে t = যখন 0 তখন x = a। এইখান থেকে আমরা একটু ডেল্টার ভ্যালুটা 0 আসে কিনা সেটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, তো তাইলে খেয়াল করো, x এর বদলে আমরা কত বসাবো? x এর বদলে আমরা বসাবো a, কারণ আমরা ওই স্পেসিফিক পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছি ইকুয়েশনটা। তাইলে x এর বদলে a বসাবো, এদিকে তো a থাকবেই, সাইন হয়ে যাবে ওমেগা ইন্টু টি। টি এর ভ্যালুটা কত বসাবো? টি এর ভ্যালুটা 0 বসাবো, প্লাস ডেল্টা। তাইলে এখানে বিষয়টা কি হবে? এটা যদি এদিকে নিচে চলে আসে তাইলে a/a = সাইন ডেল্টা। 0 হয়ে যাবে না? 0 প্লাস ডেল্টা ইজ ডেল্টা। তো তাইলে এখানে থাকে কি 1। তো তাইলে সাইন ডেল্টা = 1। এখন সাইন কতর ভ্যালু 1। যদি তোমরা ক্যালকুলেটর চাপো বা তোমাদের যদি ওই যে ট্রাইগোনোমেট্রিক রেশিওর টেবিলটা যদি মুখস্থ থাকে, তাইলে সেখান থেকে তোমরা বলতে পারবা যে সাইন 90 ডিগ্রির ভ্যালু, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে কি 1। তো তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন 90 = ডেল্টা। তো বোথ সাইড থেকে সাইন যদি ক্যান্সেল করে ফেলো তাহলে ডেল্টা = আসে 90 ডিগ্রি। এটা হচ্ছে ডিগ্রিতে। যদি রেডিয়ানে আমরা কনভার্ট করতে চাই বা ক্যালকুলেট করতে চাই তাহলে সেটা হবে π/2। তো তাইলে দেখো এখানে ডেল্টার ভ্যালুটা কি আমাদের π/2 আসছে না? 0 কি আসছে? 0 কিন্তু আসে নাই।
তো যদি কারো এখানে কোনো ডাউট থাকে যে স্যার কিভাবে ডেল্টার ভ্যালু π/2 পাইলেন, সেটা একটু আবার দেখান বা এক্সপ্লেন করেন। যদি এরকম কোনো ডাউট থাকে তাহলে বলতে পারো, অথবা এটা ছাড়া যদি আবার কারো আগেরটা নিয়ে আবার যদি কোনো সন্দেহ মনে আসে যে ওইখানে ডেল্টা কিভাবে 0 হয়েছিল, তো সেটাও যদি কারো মনে আসে প্লিজ আমাকে নির্দ্বিধায় জানাও, আমি আবার দেখাবো, কোনো অসুবিধা নেই। তানজিনা লেখছে ডিউ টু ল্যাক অফ কারেন্ট আজকের ক্লাসটা করতে পারি নাই। আসসালামু আলাইকুম দিছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে যে কোনো সময় তোমরা আসলে ক্লাসটা করে নিতে পারবা, ঠিক আছে। তোমরা যদি একটা কান্না শুনে থাকো, সেই কান্নাটা হচ্ছে আমার নবজাতক বাচ্চার, ওর 1.5 মাস বয়স, একটু কান্নাকাটি করতেছে। আশা করি এটার জন্য তোমাদের সমস্যা হচ্ছে না। আমার খুব আসলে ইচ্ছা করতেছে যে তোমাদেরকে এটার সাথে পাশাপাশি আগের ক্যালকুলেশনটা একটু কম্পেয়ার করে বুঝাই দিতে, তাইলে তোমরা একদম ক্লিয়ারলি বুঝে যাইতে যে আসলে বিষয়টা কি হয়েছিল ওখানে। আমার মনে হয় বেটার এটা করে দিই, তাইলে আর একদম মনের মধ্যে কোনো সন্দেহ কিছু থাকবে না, ঠিক আছে, আমারও একটা স্যাটিসফ্যাকশন আসবে। তো আমরা এর আগের ক্ষেত্রে যেটা করছিলাম সেটা ছিল কি, সাম্যাবস্থা থেকে শুরু। তো সাম্যাবস্থা থেকে যখন আমরা শুরু করি আমাদের জন্য কন্ডিশনটা ছিল এই যে এখানে শুরু করছিলাম, তো এখানে টাইম 0, এখানের জন্য আবার এক্স এর ভ্যালু 0 ছিল, তাই না? তো এই কন্ডিশনের জন্য ডেল্টার ভ্যালুটা কত আসে সেটা আমরা এই ইকুয়েশন দিয়ে, আমার মনে হচ্ছে আমি তোমাদেরকে বের করে দেখি না, আমি শুধু মানবৃত্ত দিয়ে দেখাইছি। তো আমি আজকে ইনশাআল্লাহ এটা এখান দিয়েও দেখা দিচ্ছি। ওকে, খেয়াল করো এই সাম্যাবস্থান থেকে শুরুর জন্য কি হয়, এক্স ইকুয়াল টু আমরা আবার লিখি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো এখানে টি ইকুয়াল টু 0 যখন, তখন এক্স এর ভ্যালু 0, তো এটার জন্য যদি আমরা অ্যাপ্লাই করি 0 এ সাইন ওমেগা ইন্টু 0 প্লাস ডেল্টা, তো তাহলে এখানে 0 ডিভাইডেড বাই এটা যদি এদিকে নিচে চলে আসে তাহলে সেটা এরকম হয়ে যায়, দেন সাইন এখানে এটা 0 হয়ে যায়, প্লাস ডেল্টা, শুধু ডেল্টা থাকবে। তো তাহলে খেয়াল করো এরপর এখানে কি আসে, 0 বাই এ ইজ 0 ইজ ইকুয়াল টু সাইন ডেল্টা। তো তাইলে সাইন কতর ভ্যালু 0, দেখা যাচ্ছে কি সাইন 0-র ভ্যালু 0, সাইন 0-র ভ্যালু হচ্ছে 0, তো 0-র বদলে আমি সাইন 0 লিখতে পারি। তো তাইলে সাইন ডেল্টা, এবং এখান থেকে আমরা বলতে পারি ডেল্টা ইকুয়াল টু 0 ডিগ্রি। তো দেখো দুইটা জিনিসই আমি এখন প্রুফ করে দেখাইলাম যে সাম্যাবস্থান থেকে যখন আমরা শুরু করি, এখান থেকে টোকা দিয়ে যখন আমরা আমাদের দোলনটা শুরু করব, তখন অ্যাকচুয়ালি আমাদের আদি দশা যে 0 থাকে বা ডেল্টার ভ্যালু যে 0 হয়, সেটা ইকুয়েশনের থ্রুতে আমরা প্রুফ করতে পারি। অলরেডি মানবৃত্ত থেকে তো দেখেই ফেলছি যে এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। আর এই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আদি দশাটা এখন আমাদের, যখন আমরা বিস্তার থেকে শুরু করব তখন আমাদের আদি দশাটা কিন্তু আর 0 থাকে না, সেটা 90 ডিগ্রি থাকে। এটা আমি তোমাদের মানবৃত্তের থ্রুতেও ইনশাআল্লাহ প্রুফ করে দেখাবো, ঠিক আছে। তো প্লিজ এতটুকু কারো ডাউট থাকলে একটু আমাকে জানাও। আমি কি এটা মুছতে পারি? তোমরা যদি সবাই অ্যাগ্রি করো যে হ্যাঁ এখানে ডেল্টার ভ্যালুটা π/2 হবে, এটা এই যে π/2 আমি এখন এখানে বসাইতে পারি, এটা যদি তোমরা অ্যাগ্রি করো তাহলে আমি এখন এটা এই পার্টের ক্যালকুলেশনটা একটু মুছে ফেলতে পারি, বিকজ আমি এখন গ্রাফ ড্র করতে হবে, টেবিল ফর্ম করতে হবে, দেন গ্রাফ ড্র করবো ইনশাআল্লাহ। ওকে, শাহ কবিরকে সবচেয়ে বেশি রেসপন্সিভ দেখা যাচ্ছে, ও লিখছে খুব ভালো করে বুঝছি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তো বাকিরাও আশা করি যদি একটু মনোযোগ দিয়ে দেখো এবং শুনো তাহলে তোমাদের কাছেও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে সবসময় আমি জিনিসগুলোকে একটু সিম্পলিফাই করতে চেষ্টা করি, ঠিক আছে। তো এই জিনিসটাকেও, এই ইকুয়েশনটাকেও আমি যদি তোমাদের জন্য একটু সিম্পলিফাই করি, যে যখন বিস্তার অবস্থান থেকে আমাদের গতিটা শুরু হবে তখন এই ডেল্টার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম π/2, π/2। তো এই জিনিসটাকে চাইলে আসলে কি লেখা যায় জানো, এটাকে লেখা যায় এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। যে জিনিসটা আমি জানি না আসলে তোমাদের এখন মনে আছে কিনা, সেটা গ্রেড 9-10 ট্রাইগোনোমেট্রিতে তোমরা পড়ে আসছো, ঠিক আছে, যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কস থিটা।
তো ঠিক সেম জিনিসটা এখানেও আমাদের অ্যাপ্লাই হচ্ছে। দেখো এখানে আছে সাইন 90 ডিগ্রির বদলে আমরা π/2 লিখছি, নো প্রবলেম, π/2 লিখো, প্লাস থিটা, থিটার জায়গায় আছে এখানে ওমেগা টি। তো তাহলে এখানে সাইনটা হয়ে যায় কস, এখানেও আমাদের এই সাইনটা হয়ে যাবে কি, কস হয়ে যাবে। এবং থিটা আমরা কসের পরে কোন জিনিসটা বসাই, এই যে এখানে 90-র সাথে প্লাস অবস্থায় যে অ্যাঙ্গেলটা থাকে সেটা, তাইলে এখানে 90-র সাথে প্লাস অবস্থায় যে অ্যাঙ্গেলটা আছে সেটা আমরা এখানে বসাবো, বসাইলে আমাদের হয়ে যায় কস ওমেগা টি। তো তাহলে আমরা আমাদের যে টেবিলটা ফর্ম করব সেই টেবিলটা চাইলে দুইটা ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা দিয়ে করতে পারি। চাইলে তোমরা এটা দিয়েও করতে পারো, আবার চাইলে এটা দিয়েও তোমরা এটা ফিল আপ করতে পারো, এটা টোটালি তোমাদের ইচ্ছা, দোনোটা দিয়ে একদম সেম আনসার আসবে, কোনো সন্দেহ নেই। ওকে, তো আসো এবার আমরা আমাদের ক্যালকুলেশনগুলো একটু কমপ্লিট করি। কোনটা দিয়ে দেখাবো তোমরা বলো? তোমরা বললে এটা দিয়েও দেখাইতে পারি, এটা দিয়েও দেখাইতে পারি, দেখি কোনটা ভোটে জয়যুক্ত হয়। বলো, সাইনের ইকুয়েশন দিয়ে আমি টেবিলটা ফিল আপ করবো নাকি কসের ইকুয়েশন দিয়ে ফিল আপ করবো? যেটা দিয়েই করি না কেন সেম আসবে। আচ্ছা, হাউ অ্যাবাউট আমি দোনোটা দিয়েই করে দেখাই, তাইলে তোমাদের আমার কথার উপরে আরেকটু ইমান আসলো, আরেকটু বিশ্বাস আসলো না যে মানে আসলে দোনোটা দিয়ে সেম আসে। ওকে, তো দেখো আমাদের টি যখন জিরো, যখন টি জিরো তখন আমাদের এক্স এর ভ্যালু বের করব। তো এই ইকুয়েশন দিয়ে যদি বের করি এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, তাহলে এক্স ইকুয়াল টু কস ওমেগা ইন্টু জিরো, তাহলে এ ইন্টু কস জিরো। এখন কস জিরোর ভ্যালু কত? কস জিরোর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমরা এক্স ইকুয়াল টু লিখতে পারবো এ। তাহলে দেখো এই যে টি ইকুয়াল টু জিরোর জন্য আমার এক্স এর ভ্যালু আসে কি এ, এইটা কি কন্ডিশনটাকে স্যাটিসফাই করে? টি ইকুয়াল টু জিরোর জন্য এক্স ইকুয়াল টু এ, ইয়েস, এটা কন্ডিশনটাকে স্যাটিসফাই করে। তবে আমরা এখনো স্যাটিসফাইড না, কারণ আমরা শুধু এইটা দিয়ে করছি, ওইটা দিয়ে করলে কি আসবে? অবশ্যই আসবে। এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা ইন্টু টি এর বদলে বসাবো কি জিরো, জিরো প্লাস π/2, তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন, আমি কি বলতে পারি এখানে এটা জিরো হয়ে যাবে, থাকবে শুধু π/2। তো সাইন π/2 এর ভ্যালু কত? অলরেডি এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। সাইন π/2 ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে, আমি বারবার বলতেছি ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে যদি তোমরা সাইন π/2 এটা প্রেস করো তোমরা পাবা 1, তার মানে এক্স ইকুয়াল টু এখানে আসবে শুধু এ। তাহলে দোনো ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমরা সেম আনসার পাই। ওকে, তো এরপরে আমরা যদি ফার্দার প্রসিড করি t/4 এর জন্য কি হবে, আসো আমরা এখন t ইকুয়াল টু t/4 এর জন্য কি হয় সেটা একটু দেখি। অলরেডি আমরা এখান থেকে বলে দিতে পারি t/4 এর জন্য x এর ভ্যালু 0 আসার কথা, আসলেই কি 0 আসে? দেখি, এটা বসাবো কি t/4, তাইলে এই t এর জায়গায় আমি কি লিখবো? ক্যাপিটাল T/4, এবং ওমেগার জায়গায় যথারীতি আমরা সেই ওই যে মুখস্থ করে ফেলছিলাম টি 2π/t, ঠিক আছে, এটা যদি বসাই তাহলে দেখা যাবে টি আর টি কাটাকাটি যাবে, 2 দিয়ে 4কে কাটলে 2 হবে। সো এখানে cos কত হবে? π/2, π/2। তো cos π/2 এটা যদি তোমরা ক্যালকুলেটরে লিখো তোমরা সুন্দর মতো পেয়ে যাবা 0। cos π/2 এর ভ্যালু হচ্ছে 0, তো তাইলে a ইন্টু 0 ইট উইল বি ইকুয়াল টু 0, তাইলে x এর ভ্যালু কত আসলো? এখানে 0 আসলো। ঠিক একইভাবে এখানেও যদি আমরা করি t এর ভ্যালু কত বসাবো? t/4 বসাবো, t এর ভ্যালু বসাও t/4। ওমেগার ভ্যালু কত হবে? ওমেগার ভ্যালু বসাবো 2π/t। তো তাহলে আবার আমরা কেটে দিই, টি আর টি কাটাকাটি, 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে এখানেও π/2 π/2, π/2 আর π/2 যদি অ্যাড করি খেয়াল করো তাইলে এখানে নিচে হবে π/2 প্লাস π/2। দেখো এখানে একটা π/2 প্লাস π/2, তো হাফ পাই আর হাফ পাই দুইটা মিলে একটা পাই। এটা আমি নর্মালি স্টুডেন্টদেরকে এভাবে এক্সপ্লেন করি, একটা কলার হাফ আর আরেকটা কলার হাফ দুইটা মিলে একটা ফুল কলা হয়ে যায় না? তো ঠিক একইভাবে একটা পাইয়ের হাফ আর একটা পাইয়ের হাফ দুইটা মিলে একটা পাই হয়ে যায়। তাইলে পরের লাইনে আমি অবশ্যই লিখতে পারি যে সাইন পাই, একটা পাই হয়ে যাবে। তো তাইলে সাইন পাই এর ভ্যালু কত?
সাইন পাইয়ের ভ্যালু হচ্ছে 0, তাইলে এ এর সাথে যদি 0 মাল্টিপ্লাই করো তাইলে এখানে 0 আসবে। দেখা যাচ্ছে এক্স এর ভ্যালু এখানেও 0 আসে, এই ইকুয়েশন দিয়ে করলেও 0 আসে। তো তাইলে প্লিজ তোমরা এখন থেকে মনে রাখো যে বিস্তার অবস্থান থেকে যদি গতির শুরু হয় তাহলে এই ইকুয়েশনটা দিয়ে করলে সেটাও কারেক্ট হবে, আবার যদি কেউ এই ইকুয়েশনটা দিয়ে করে তাহলে সেটাও কারেক্ট হবে, কোনো অসুবিধা নেই। ওকে, তো আমি এখানে একটু লিখে দিই, সাম্যাবস্থান থেকে যখন শুরু, তোমরা চাইলে এটা একটা স্পেশাল বক্স বা স্টার মার্ক দিয়ে এটা লিখে নিতে পারো। সাম্যাবস্থান থেকে শুরু, সাম্যাবস্থান থেকে যদি শুরু হয় তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আর যদি বিস্তার পজিশন থেকে শুরু হয়, বিস্তার অবস্থান থেকে যদি শুরু হয় তাইলে আমরা অ্যাপ্লাই করতে পারবো এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। ঠিক আছে, এভাবে মনে রাখলে আমার মনে হয় বিষয়টা তোমাদের জন্য একটু সুবিধা হবে যখন তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবা, এভাবে করলে ইনশাআল্লাহ সুবিধা হবে। ওকে, শাহকবির লেখছো কস দিয়ে, তো আমি কস সাইন দুইটা দিয়েই আসলে এখানে প্রুফ করে দিছি। তো সামনের যে ক্যালকুলেশনগুলা, সামনের যে ক্যালকুলেশনগুলা সেগুলো আমি আর দুইটা দিয়ে করতেছি না, বিকজ অলরেডি আশা করি তোমরা এটা বুঝে গেছো যে যেটা দিয়েই করো না কেন সেম আসবে। তো তাহলে আমি এখন বাকিগুলো একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি কস দিয়ে করি, তোমরা যদি চাও বাসায় সাইন দিয়ে তোমরা করে নিতে পারো। ঠিক আছে, ওকে। সো নেক্সট ইফ উই কন্টিনিউ, t/4 এর পরে আসে t/2, t ডিভাইডেড বাই 2। সো এখানে আসবে cos ওমেগার বদলে, এটা তো ওমেগা টি লিখি, পরেরটাতে ভ্যালু বসাই, 2π/t ইনটু এটা হচ্ছে t/2। সো আমরা t যদি কেটে দিই, 2 যদি কেটে দিই তাহলে থাকে cos π। তো cos π এর ভ্যালু কত? cos π এর ভ্যালু ক্যালকুলেটরে যদি তোমরা চাপো তাহলে আসবে -1। তো তাহলে এখানে আসে -a। ওকে, তো তাইলে t/2 এর জন্য আমাদের x এর ভ্যালু আসে -a। তো এখানে বসাইলাম -a। এখন আমরা দেখি ওইটা ওইখানে স্যাটিসফাই করে কিনা। দেখা যাচ্ছে t/2 কোথায়, যে এখানে, এটার জন্য -a, কারেক্ট। তো বাকি ক্যালকুলেশনগুলা আমার মনে হয় যে তোমরা নিজেরাই করে নিতে পারবা। আমি জাস্ট সিম্পলি এখানে ভ্যালুগুলা বসাই দিচ্ছি। কোত্থেকে বসাবো? ওই যে আমি ওখানে অলরেডি বের করে রাখছি, তো ওইটা দেখে দেখে আমি এখন বসাই দিই। তো 3t/4 এটার জন্য কত? 3t/4 এর জন্য x এর ভ্যালু 0 আসবে। এতক্ষণ পর্যন্ত যেহেতু সবগুলো মিলছে, আমরা ভরসা রাখতে পারি যে মানে বাকিগুলোও মিলবে। তোমরা চাইলে বাসায় ক্যালকুলেশনগুলো কমপ্লিট করে নিতে পারো। দেন t এর জন্য কি আসবে? x এর ভ্যালু a আসবে। ওকে, তো আমাদের টেবিলটা কমপ্লিট। এখন আমরা এখান থেকে আবার কি করব? গ্রাফ ড্র করার চেষ্টা করব। তাহলে দেখব যে এবার গ্রাফটা কিরকম হয়। গ্রাফটা কিরকম হয় এদিকে জায়গা খালি রাখছি যাতে মানবৃত্তটা ড্র করা যায়। আমরা x অ্যাক্সিস বরাবর বসাবো সময় এবং y অ্যাক্সিস বরাবর বসাবো সরণ। তো সরণের ম্যাক্সিমাম ভ্যালু এদিকে a, আর উল্টা দিকে ম্যাক্সিমাম ভ্যালু -a, আর এখানে এটা 0। তো আমরা এবার দেখি কিরকম হয় আমাদের গ্রাফটা। তার আগে আমাদের এই জিনিসগুলো আর একটু বসায় নিতে হবে, যে এই যে t এর ভ্যালুগুলা 0, তো এখানে t/4 ধরে নিলাম, t/4 এখানে, তারপর হচ্ছে t/2, t ডিভাইডেড বাই 2, and 3t/4, 3t divided by 4, and t. ওকে, তাহলে 0 যখন x এর ভ্যালু a, যখন t এর ভ্যালু 0, x এর ভ্যালু হচ্ছে a, তার মানে এটা হবে এখন আমাদের স্টার্টিং পয়েন্ট। আমরা কিন্তু আর এখান থেকে শুরু করতেছি না। ওকে, দেন t/4 যখন, তখন 0, তো t/4 এর সময় এটা 0-তে নেমে আসে। তারপরে t/2 যখন, তখন এটা হয়ে যায় -a, যেটা কিনা এখান বরাবর যদি t/2-তে আসি তাইলে এটা -a। দেন 3t/4 এর জন্য আবার এটা 0, এবং t এর জন্য a, তো t-তে আবার যদি আমরা এই বরাবর আসি এরকম একটা পয়েন্ট পাবো। তো এখন যদি আমরা এগুলোকে কানেক্ট করি কিরকম দেখা যাবে, এইটা হবে আমাদের গ্রাফ।
এবং এটাও তোমরা জানার কথা যে হায়ার ম্যাথ তোমাদের উচ্চতর গণিতের যে ট্রাইগোনোমেট্রি, সেখানে তোমরা কোসাইনের যে গ্রাফগুলো পড়ছো, সাইনের গ্রাফটা তো দেখছো, কোসাইনের যে গ্রাফগুলো সেগুলো কিন্তু এখান থেকে শুরু হয় না, সেগুলো শুরু হয় এখান থেকে। কোসাইনের গ্রাফটা হচ্ছে এরকম। তো আমরা জানি যে বিস্তার থেকে শুরু করলে আমাদের ইকুয়েশনটা কোসাইনের একটা ইকুয়েশন হয়, তো যে কারণে এটা কোসাইন গ্রাফ ফলো করে। ঠিক আছে, ওকে। তো এরপরে আসো, এখানে মারিয়াম জান্নাত আনসার লিখছে ভেরি গুড, a0 - a0a, ভেরি গুড, কারেক্ট আনসার দিছো সবগুলো তুমি। ওকে, তো এরপরে আমরা যদি মানবৃত্তটা কমপ্লিট করতে চাই, দেখব মানবৃত্ত থেকে আমরা আমাদের আদি দশা, যেটা আমরা এই যে এখানে আদি দশা যেটা π/2 পাইছি, দেখি তো আমরা এখন যেখান থেকে শুরু করি সেটার দশা অ্যাকচুয়ালি π/2 কিনা, আমরা দেখি। ওকে, তো আবার আমরা কি করব, যে কোনো একটা পয়েন্টকে আমরা সেন্টার ধরবো এবং রেডিয়াস কতটুকু নিব সেটা তো বলেই দিলাম যে a এর ইকুয়াল। ঠিক আছে, ওকে, ওকে, ওকে। এবার আসো, তো আমরা এবার শুরু করতেছি কোথা থেকে, আমাদের শুরুর পয়েন্ট হচ্ছে 0,a, এই পয়েন্ট থেকে আমরা শুরু করতেছি। তো এটা বরাবর যদি আমি এখন এখানে আসি, আমরা জানি যে কোনো পয়েন্টের দশা যদি আমাদের বের করতে হয় আমাদেরকে দেখতে হবে সেটা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের শুরুর যে পয়েন্টটা, আদি যে পয়েন্ট, সেই পয়েন্টের যে দশা আমরা এখানে পাইলাম সেটা 90 ডিগ্রি অথবা π/2, যেটা কিনা আমাদের এই যে কন্ডিশনটার সাথে মিলে। আমাদের কি ছিল, ওমেগা টি প্লাস ডেল্টা ছিল, ডেল্টাকে আমরা বলতাম আদি দশা, আদি দশা। ঠিক আছে, তো তাইলে আদি দশাটা আমাদের π/2 হওয়ার কথা, যেটা কিনা মানবৃত্ত আমাদেরকে বলে যে হ্যাঁ আসলেই তো আদি দশা তো তুমি 90 ডিগ্রি থেকেই শুরু করছো, রাইট, তুমি তো আসলে এখান থেকে শুরু করছো। তো এরপরে এবার আমরা যখন কন্টিনিউ করব, এই যে এরপরে এই পয়েন্টের জন্য আমরা যদি দশা বের করতে চাই, আমরা কিন্তু এখানে এসে থামবো না, কারণ 90-র পরে আমরা শুরু করছি 90 থেকে, তো 90-র পরে যখন যাব আমরা নিশ্চয়ই আগে ব্যাক আসবো না, 90-র পরে যাব। তো তাইলে সেটা আমাদের হবে কি, এই যে এখানে, তো সেটা এখানে এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা তুমি যদি প্রোটেক্টর দিয়ে বের করে ফেলো, তুমি বলতে পারবা যে এই পয়েন্টে বস্তুটার দশা কি, দশা কোণ কত। বিষয়টা কি বোঝা গেল? আমার মনে হয় না এখানে আর কিছু বলার দরকার আছে। বাকি পয়েন্টগুলা একটু আগে আমরা আরেকটা মানবৃত্তের জন্য যেভাবে দেখছিলাম ফুল একদম সেভাবে রিপিট হবে। সো এখানে আর কিছু বলার নেই, মোটামুটি যত ইনফরমেশন দেওয়ার ছিল আমি তোমাদেরকে দিয়ে ফেলছি। তো বলো যে এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে? লাইভে উপস্থিতি দেখে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি অনেকের খিদা লাগছে। শাহ কবির, তুমি আজকের চ্যাম্পিয়ন, তুমি শুরু থেকে মনোযোগ দিয়ে ক্লাস করে যাচ্ছ এবং প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করার সাথে সাথে তুমি রেসপন্ড করতেছো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ইনশাআল্লাহ তোমার জন্য একটা ভালো রেজাল্ট ওয়েট করতেছে। বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ, ভালো করে। ওকে, গুড। তো এইটার সামান্য একটু পরিবর্তন, যদি তোমাদের এক্সামে কোয়েশ্চেনটা নর্মালি এই টাইপের মধ্যেই থাকার কথা, বাট আমরা প্রিপারেশন নিব একদম হাইয়েস্ট লেভেলের ডিফিকাল্টির জন্য। যদি এর থেকেও বেশি কোয়েশ্চেন আমাদের এক্সামে দেয় তাহলে কীরকম দিতে পারে, তো সেটা আমরা একটু এখানে দেখার চেষ্টা করব। আর অনেকে রেসপন্ড করছে, মরিয়ম এবং অর্থি, বুঝছি স্যার। ওকে, ওকে। তো গ্রাফ রিলেটেড একদম সব কিছু তোমাদের আমি ক্লিয়ার করে দিতে চাই। তো দুইটা সিচুয়েশন থেকে আমরা বুঝলাম যে সাম্যাবস্থান থেকে যখন শুরু হবে তখন কীরকম হবে, আর যখন বিস্তার থেকে শুরু হবে তখন আমাদের গ্রাফটা কীরকম হবে, মানবৃত্ত কীরকম হবে, আদি দশা কী হবে, সব বুঝলাম। তো যদি আবার এরকম হয় যে সাম্যাবস্থান থেকেও শুরু হয় নাই, আবার বিস্তার থেকেও শুরু হয় নাই, এটার মাঝামাঝি কোনো একটা জায়গা থেকে শুরু হয়েছে, তখন আমরা কি করব, তখন আমাদের গ্রাফগুলো দেখতে কিরকম হবে, তো সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। ওকে, তো সেটার স্পেসিফিক কোনো ক্যালকুলেশন আসলে এখানে দেখানো সম্ভব হবে না, আমি আসলে জাস্ট সরাসরি গ্রাফটা ড্র করে দেখাই। ঠিক আছে,
খেয়াল করে দেখো, যখন আমাদের সাম্যাবস্থা থেকে শুরু হয়েছিল তখন আমাদের গ্রাফটা ছিল এরকম, মানে শুরু হয়েছিল এখান থেকে। আবার যখন বিস্তার থেকে শুরু হয় তখন আমাদের গ্রাফটা শুরু হয় এখান থেকে, এরকম, তাই না? তো দুইটার মাঝামাঝি কোথাও থেকে যদি শুরু হয় তখন আমাদের ঘটনাটা কি হবে, যে মানে গতিটা আমাদের সাম্যাবস্থা থেকেও শুরু হয় নাই, বিস্তার থেকেও শুরু হয়নি, তখন আমাদের ঘটনাটা কিরকম হবে? তখন আমাদের এটা হবে এরকম, যদি এটা এ হয় এবং এদিকে এটা মাইনাস এ হয়, তো এখান থেকে শুরু করলে এটা এ পর্যন্ত উঠে এটা জিরোতে নেমে এদিকে আবার মাইনাস এ পর্যন্ত নেমে দেন আবার কি হবে, এতটুকু পর্যন্ত আসবে। এই যে এটার যে লেভেল আছে না, সরি, তাইলে আরেকটু উপরে পর্যন্ত, এই এতটুকু পর্যন্ত আসলে তখন সেটা হবে আমাদের টি, একটা অসিলেশন কমপ্লিট হবে। কোথা থেকে? এই যে এখান থেকে গিয়ে একদম এখান পর্যন্ত আসলে তখন একটা অসিলেশন কমপ্লিট হবে। তো এখন তোমরা বলতে পারো যে স্যার এই ক্ষেত্রে আদি দশা কি হবে? তো আদি দশা বের করার জন্য আবার সেম সিস্টেম, আবার আমরা কি করব, ওই যে সার্কেলটা ড্র করে ফেলবো। সার্কেলটা আমরা ড্র করার পরে আমরা এই যে যেই পয়েন্ট থেকে শুরু করছি না, সেই পয়েন্টটা বরাবর এখানে আসবো এবং দেখব সেটা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে করো এটা 30 ডিগ্রি কোণ, তার মানে এই রকম সিচুয়েশন যখন থাকবে তখন আমাদের ইকুয়েশনটা হয়ে যাবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ছিল তো? তো ডেল্টাটাই হচ্ছে আদি দশা। তো কোথা থেকে তুমি শুরু করতেছো? তুমি শুরু করতেছো 30 ডিগ্রি থেকে, তাহলে তুমি এখানে লিখে দিতে পারবা 30 ডিগ্রি ইফ ইউ আর ক্যালকুলেটিং ইন ডিগ্রি। আর যদি তুমি মনে করো রেডিয়ানে ক্যালকুলেট করতেছো, তাহলে 30 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করলে হয় π/6। তাহলে তখন এইটা হবে আমাদের ইকুয়েশন। এই ইকুয়েশনে আমরা টি এর ভ্যালু বসায় বসায় আমরা এক্স এর ভ্যালুগুলো বের করে ফেলতে পারবো, একদম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, রাহাত লেখছে বাকিগুলো পারবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তাইলে আজকে আমার টার্গেটটা এটা ছিল যে গ্রাফ এই জিনিসটার সাথে তোমরা কথা বলতে শিখতে হবে। তো যখনই তোমরা গ্রাফ দেখবা যে গ্রাফটা তোমাকে চিৎকার করে কিছু বলার চেষ্টা করতেছে, তুমি সেটা শুধু শুনতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? তো সেটা কান দিয়ে শোনা যাবে না, এটা মানে মাইন্ড দিয়ে শুনতে হবে আর কি। তো এরকম গ্রাফ যখনই দেখবা, এই গ্রাফটা তোমাকে বলতেছে যে এটা আসলে সাম্যাবস্থান থেকেও শুরু হয় নাই, এটা আসলে আবার বিস্তার থেকেও শুরু হয় নাই, এটা সামওয়্যার ইন দ্য মিডল থেকে শুরু হয়েছে, তাই না? তো তাইলে এটার আদি দশাটা যদি পাইতে হয়, তুমি মানবৃত্ত ড্র করে এখানে এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা সেটা বের করলে তুমি এখানে ডেল্টার ভ্যালুটা পেয়ে যাবা। ডেল্টার ভ্যালুটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা আমাদের ইকুয়েশনটা পেয়ে যাই, আর এই ইকুয়েশনটা পেয়ে গেলে বাকি সব কাজ আমাদের জন্য ইজি একদম, ঠিক আছে? তো গ্রাফ রিলেটেড আর কোনো কোয়েশ্চেন যদি তোমাদের থেকে থাকে, যে তোমরা এর আগেও কোনো সময় পড়তে গেছিলা বাট তোমরা ওইটা ক্লিয়ারলি বুঝতে পারো নাই, তো তাইলে আমাকে এখনই বলতে পারো যে স্যার এখনও একটু সমস্যা আছে, এই জিনিসটা এর আগে পড়ছিলাম ওই সময় বুঝিনি। ওইরকম যদি কিছু থাকে প্লিজ একটু আমাকে বলো, আমি একটু দেখি। শাহ কবির, অসাধারণ একটা ক্লাস পেলাম, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ স্যার। যাক আলহামদুলিল্লাহ, এটাই তো আমাদের দায়িত্ব। ওকে, আমার আসলে ক্লাসের শুরুতে অনেক ইচ্ছা থাকে যে মানে আরও অনেক কিছু পারবো, গ্রাফের পরেও যে বেগের সমীকরণ, ত্বরণের সমীকরণ বের করব, বাট দেখতে পাচ্ছি তোমরা মাত্র 3জন লাইভে আসো। তো এগুলা দেখলে আসলে মাঝে মাঝে মনে হয় হয়তো বা ঠিক মতো পড়াটা পড়াইতে পারতেছি না, যে কারণে তোমরা আসলে চলে যাচ্ছ। যাই হোক, এই টাইমে আসলে খাবার টাইম, অনেকের খিদা লাগে, তো সেই কারণে হয়তো বা অনেকে ক্লাস করতে পারতেছো না। তো ইনশাআল্লাহ আমরা এরপরে যে টপিকগুলো সেগুলো পরের ক্লাস থেকে কন্টিনিউ করব, ঠিক আছে? তো আজকের ক্লাসটা ফুল ছিল গ্রাফের উপরে। তো আশা করি আজকের ক্লাসের পরে গ্রাফের তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তোমরা যেটা করতে পারো, তোমাদের তো আবিদ স্যারের ক্লাস, উনি ম্যাথমেটিক্যাল ক্লাসগুলো নিবে, তার আগেই তোমরা আসলে যেটা করতে পারো সেটা হচ্ছে গ্রাফ রিলেটেড যেসব প্রবলেমগুলো তোমাদের বইতে আছে সেই প্রবলেমগুলো একটু সলভ করে মিলাই নিতে পারো, বিকজ এখন যেগুলো পড়াচ্ছে এগুলো মাইন্ডের মধ্যে ফ্রেশ একদম। তো এইটা যদি এখনই ইমপ্লিমেন্ট করতে পারো কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে, তাহলে দেখা যাবে কি এটা মাইন্ডের মধ্যে ভালো মতো বসে যাবে, সেট হয়ে যাবে। নাহলে পরে আবিদ স্যারের ক্লাস আস্তে আস্তে দেখা যাবে তোমরা হয়তো এখানের কিছু জিনিস হয়তো ভুলে যেতে পারো। তো এই কারণে প্লিজ একটু ভালো মতো নোট নিবা,
ঠিক আছে, যাতে তোমরা আবিদ স্যারের ক্লাসগুলো করার সময় তোমরা নোটটা সামনে রাখতে পারো এবং উনি যেটা বলে সেটার সাথে আমাদের এই নোটগুলো তোমরা মিলাই নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, সব বুঝছি ক্লিয়ারলি। ও হাসান ভাই আছেন, আসসালামু আলাইকুম হাসান ভাই, কেমন আছেন? জাজাকাল্লাহ খায়ের, অসাধারণ ক্লাস। ওকে, আচ্ছা ওকে, তো তাহলে তোমাদের সাথে পরের দিন দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আরেকটা জিনিস একটু আমাকে জানাইও তোমরা, যে মানে আমি আসলে যেটা এখন মাইন্ডে আসছে আমার, যে এতটুকু যতটুকু পড়াইছি সেটার সাথে রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যদি ওইটার উপরে যদি আবিদ ভাই তোমাদের কালকেই একটা ক্লাস নিয়ে ফেলেন, তাহলে কি তোমাদের জন্য সুবিধা হয় কিনা। তো এটা একটু তোমরা আমাকে জানাও, আমি এটা জিজ্ঞেস করে একটা পোস্ট দিব, ঠিক আছে। তো সেই পোস্টে তোমরা একটু জানাইও। তো যদি সেটা তোমাদের জন্য ভালো হয়, তাহলে আবিদ ভাইকে আমি রিকোয়েস্ট করবো যে উনি যাতে কালকেই তোমাদের এই গ্রাফ রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো যাতে করাই ফেলে, ঠিক আছে। তো সবাই ভালো